12 না 11 চলছিল বোধহয় নাকি 12-এর হচ্ছে সেমিস্টার 3 চলছিল। এখান থেকে এবার এখানে চলে আসো। এখানে তোমাদের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম থেকে। আজ আলোচনা করব ইলেকট্রাল প্রসেস অফ ইন্ডিয়ান ইলেকট্রাল রিফর্মস থেকে। ইলেকট্রাল প্রসেস অফ ইন্ডিয়ান ইলেকট্রাল রিফর্মস থেকে। ইলেকট্রাল প্রসেস থেকে তোমাদের বেসিক প্রশ্ন হবে যে ভারতে কটি পদ্ধতিতে নির্বাচন হয় বলতে পারবে? ভারতে যে সমস্ত নির্বাচনগুলো আমরা দেখে থাকি সেই নির্বাচনগুলো কটি পদ্ধতিতে হয় বলতে পারবে? কটি পদ্ধতি, কত ধরনের সেটা? তিনজন হাত তুলেছ। দীপিকা বলো। একটি হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, আর আরেকটি হচ্ছে ওই একক হস্তিত জবা সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোট যেটি। তো এইটাকে একটু প্রফেশনালি গুছিয়ে বলবে যে দুটো হয় স্যার, দুটো পদ্ধতিতে বা দুটি পদ্ধতিতে হয়। প্রথম পদ্ধতিটা আমরা বলতে পারি, প্রথম দ্বিতীয় হয় না, একটি পদ্ধতি হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম যেটাকে বলি, আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোট। এবার সময় পেয়ে যদি দেখছো যে সময় পাচ্ছ, সুযোগ পেয়েছো, ওনারা চুপ করে আছেন, তাহলে এটাও বলে দাও, এটাও বলে দাও। সময় পাচ্ছ, সুযোগ পাচ্ছ, ওনারা চুপ করে আছেন, শুনতে চাইছেন, তাহলে এটাও সঙ্গে সঙ্গে বলে দাও যে এটা কোন নির্বাচনে, কার নির্বাচনে কোন পদ্ধতিটা ব্যবহার করা হয়। চুপ করে থাকা যাবে না। ওনারা যখনই দেখবো ওনাদের মুখ বন্ধ, তখনই কিন্তু উত্তরটা কিন্তু তুমি যত বেশি পারবে ইনফরমেশন পুশ করো, যত বেশি পারবে ইনফরমেশন পুশ করো। ওনাদের যেন এটা দেখে মনে হয় যে তুমি অনেক কনফিডেন্ট এবং তুমি অনেক কিছু জানো, সো তুমি বলার একটা সুযোগ খুঁজছো। এবং এখানেই কিন্তু এইভাবেই কিন্তু ইমপ্রেশন ক্রিয়েট হয়। সো মাথায় রেখো দুটি পদ্ধতি, প্রফেশনালি উত্তরটা দেবে। দুটি পদ্ধতি, প্রথম একটি হচ্ছে যেটা বললাম। তো এইভাবে মাথায় রেখো জিনিসগুলো, ঠিক আছে? আর যদি দেখছো তোমাদেরকে উত্তর দিতে দিচ্ছে না, মাঝে বুঝে গেছি ঠিক আছে হয়ে গেছে, তাহলে ঠিক আছে। কিন্তু সময় পেলে কিন্তু চুপ করে থাকবে না, এটা কিন্তু বারবার বলছি। ওটা কিন্তু চুপ করে থাকাটা কিন্তু ইম্যাচিওর, কারণ বলার মতো অনেক কিছু আছে, তুমি কতটা জানো সেটার উপর ডিপেন্ড করছে, তাই না? যাই হোক, এরপরে তোমাদের হাতে জিজ্ঞেস করবে যে কোন পদ্ধতিতে কোন নির্বাচনটা হয়, বলো দেখি। এই যে দুটো পদ্ধতি, সেই পদ্ধতিতে কোন নির্বাচনটা হয়ে থাকে? আশিস বলো, কোন পদ্ধতিতে কোনটা হয়ে থাকে? স্যার, ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে যে সমস্ত নির্বাচন হয়ে থাকে সেগুলো হচ্ছে লোকসভার ভোট, রাজ্যসভার ভোট, রাজ্যসভার ভোট, বিধানসভার ভোট, সরি স্যার, রাজ্যসভা না, লোকসভার ভোট, রাজ্য বিধানসভার ভোট এবং পঞ্চায়েত ভোট এবং মিউনিসিপ্যালিটির ভোট। আর এই ভোটগুলো ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমের মধ্যে হয়। আর কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, কর্পোরেশন। আর একক হস্তান্তরযোগ্য প্রতিনিধিত্ব, সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে যে সমস্ত নির্বাচন হয় সেটি হচ্ছে রাজ্যসভার ভোট, আর রাষ্ট্রপতির ভোট, উপরাষ্ট্রপতির ভোট। এই সমস্ত ভোটগুলি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে হয়ে থাকে স্যার। তো মাথায় রেখো এগুলো, ঠিক আছে? এগুলো ভালোভাবে মাথায় রেখো, যারা জানো না নোট করে নাও। এরপরে চলে আসো, তোমাদের হয়তো জিজ্ঞেস করতে পারে যে ইলেকট্রাল প্রসেসের মধ্যে জিজ্ঞেস করতে পারে পশ্চিমবঙ্গের জন্য কটি লোকসভার আসন বন্টন করা হয়েছে বলতে পারবে? লোকসভাতে পশ্চিমবঙ্গের জন্য কটি আসন বরাদ্দ আছে লোকসভায়? রাজীব বলো। পশ্চিমবঙ্গের লোকসভার জন্য 42টি আসন আছে। আর ময়ূরী বলতে পারবে রাজ্যসভাতে কটি আছে, বা বাকি কেউ? রাজ্যসভাতে কটি পশ্চিমবঙ্গের জন্য? রাজ্যসভাতে পশ্চিমবঙ্গের জন্য কটি আছে? পাইলি বলো। রাজ্যসভা 16টি। সব থেকে বেশি সংখ্যক মানে বেশি সংখ্যক আসন দেওয়া হয়েছে লোকসভাতে কোন রাজ্যকে বলতে পারবে? স্যার বলবো? ময়ূরী বলো, ময়ূরী বলুক, দাঁড়াও। আচ্ছা স্যার, উত্তরপ্রদেশ। এটা নির্ধারণের ভিত্তিটা কি বলতে পারবে? নির্ধারণের ভিত্তি, এই কম বেশি নির্ধারণের ভিত্তিটা কি? জনসংখ্যার ভিত্তিতে আসন বন্টন করা হয়। রাজ্যের জনসংখ্যা, শুধু জনসংখ্যা নয়, নির্দিষ্ট রাজ্যের জনসংখ্যা। হ্যাঁ, গুছিয়ে বলবে, নির্দিষ্ট রাজ্যের জনসংখ্যা। হ্যাঁ, এরপরে তোমরা বলতে পারো
যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও হচ্ছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও বিধানসভা দেওয়া হয়েছে বলতে পারবে? বিধানসভা রয়েছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর? আচ্ছা, আশিস বলো, কোন কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর বিধানসভা রয়েছে? কোন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা রয়েছে? বলো, দেরি করছো কেন? আশিস বলো, দেরি করছো কেন? আচ্ছা বলো রাজীব। হ্যালো স্যার, বলছি হ্যাঁ বলো বলো। স্যার, বলছি হ্যাঁ, বলছি গোয়া আর পন্ডুচেরি, নিউ দিল্লি। না না, রাজীব বলো। আচ্ছা, দিল্লি, হুম, চণ্ডীগড় আর কাশ্মীর। আমি প্রশ্নটা কি বললাম? কোন কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিধানসভা দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। কোন হ্যাঁ, কেন্দ্রশাসিত স্যার। অঞ্চলগুলির বিধানসভা রয়েছে, তার মানে বলতে পারলে না, স্যার, হ্যাঁ, ভুল বলেছো, গোয়া আর দিল্লি রয়েছে। ভুল বলেছো, থামো। স্যার বলবো, বলো ময়ূরী বলো। দিল্লি, হুম, পুডুচেরি এন্ড জম্মু কাশ্মীরের জন্য। এই তিনটে হবে, মাথায় রেখো। হ্যাঁ, এই তিনটে কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা আছে, মাথায় রেখো, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তোমাদের হয়তো ইলেকট্রাল এই প্রসেস থেকেই জিজ্ঞেস করতে পারে যে এর আগে তো দিন তো তোমাদের জিজ্ঞেস করেছি পার্টির ওই সিম্বল টিম্বল বন্টন টন্টনগুলো নিয়ে, এইগুলো হতে পারে। ভারতের নির্বাচনী ব্যবস্থার দুটি ট্রেন্ড বলতে পারবে? ট্রেন্ড বা যেটাকে বলা যে চল, যেগুলোকে বলি আমরা চল, দুটি ট্রেন্ড কি বলতে পারবে? চল কি? অনেকগুলো চল আছে, তার মধ্যে দুটি বলো। ভারতের নির্বাচনী ব্যবস্থায় বা রাজনৈতিক ওই রাজনীতিতে দুটি চল, যদি সহজ ভাষায় বলা হয়, যেটা ভারতের রাজনীতির দুটি চল বলতে পারবে? চল বা ট্রেন্ড, কার জানা আছে? ট্রেন্ড ইলেকট্রাল পলিটিক্স থেকে খুব গুরুত্বপূর্ণ। নির্বাচনী রাজনীতি বা নির্বাচনী ব্যবস্থার এগুলো হচ্ছে দুটি চল, জিজ্ঞেস করতে পারে। কারো জানা নেই? সে কি, স্যার বলবো, বলো। জোট গঠনের প্রচেষ্টা আর আঞ্চলিক দলগুলোর গুরুত্ব বৃদ্ধি। হ্যাঁ, বলতে পারো। নির্বাচনের পূর্বে এবং নির্বাচনের পরে জোট গঠন, সরকার গঠনের জন্য জোট গঠন। আর একটা হতে পারে যে যেটা তুমি বললে ওটাও হবে, আবার হচ্ছে বহুত্ববাদী রাজনৈতিক দল ব্যবস্থা, এটাও হতে পারে। ঠিক আছে, রাজনৈতিক ব্যবস্থায় কিন্তু বহুত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা উঠে আসে, যে অনেকগুলো রাজনৈতিক দল মিলে সেখানে ফাইটও করে, আবার তারা যেতেও, আবার তারা সরকারও গঠন করে। তো অনেকগুলো ট্রেন্ড আছে, তার মধ্যে হচ্ছে এগুলো, মাথায় রেখো। ভারতের নির্বাচনী এই যে নির্বাচনী যে ব্যবস্থা, কমল কিছু বলছিস? বল। ব্যক্তি সর্বস্বতা, এটা হবে না? ব্যক্তি ব্যক্তি সর্বস্বতা রাজনীতি। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি হতে পারে, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিও হবে। এবার আসছি, ওই জায়গাতেই আসছি। নির্বাচনী যে পদ্ধতি বা ব্যবস্থা, এই নির্বাচনী ব্যবস্থায় এক কেন্দ্রিকতারও একটা কিন্তু ট্রেন্ড আছে ভারতের রাজনীতিতে। এক কেন্দ্রিকতারও একটা কিন্তু ট্রেন্ড আছে। এই এক কেন্দ্রিকতার ট্রেন্ডটার একটা টাইম পিরিয়ড বলতে পারবে যে কখন এই এক কেন্দ্রিকতা ভারতের রাজনৈতিক ব্যবস্থায় দেখা গেছে, নির্বাচনী ব্যবস্থায় দেখা গেছে? এক কেন্দ্রিকতার ট্রেন্ড টাইম পিরিয়ডটা বলতে হবে এক্স্যাক্ট। যদি আমি লোকসভাতে বলি শুধুমাত্র, বা ইন জেনারেল ভারতও বললে তোমরা উত্তরটা কীভাবে গুছিয়ে করবে? যদি শুধুমাত্র লোকসভা বলে বা কেন্দ্রে বলে তাহলে কীরকম উত্তর দেবে? যদি গোটা ইন জেনারেল কোয়েশ্চেন ছেড়ে দেয় যে ভারতে, তাহলে উত্তর কীরকম দেবে? উত্তরটা কার কাছে নেব? উত্তরটা নেব পাইলি, বলো। স্যার ওটা কংগ্রেসের মানে এককের যেটা ইয়ে ছিল, কংগ্রেসের ছিল, যেটা 1952 থেকে 1954 সাল পর্যন্ত ছিল, যেটাকে নেহেরু যুগ বলা যায়। না, রাজীব বলো। আচ্ছা, 1952 সাল থেকে 1977 সাল পর্যন্ত এটা এককেন্দ্রিক ব্যবস্থা ছিল স্যার। 1952 থেকে এখানে 1957 কংগ্রেস। কেন্দ্র, এটা হ্যাঁ। কেন্দ্রে, তাই তো? আচ্ছা, এটা কেন্দ্রে। হ্যাঁ কেন্দ্রে স্যার। আর যদি ওভারঅল রাজ্যে হ্যাঁ। বলে, যদি বলে ওভারঅল ভারতে বলে, তাহলে তো উত্তরটা কিভাবে দেবে? যদি ভারতে এক কেন্দ্রিক রাজনৈতিক দল ব্যবস্থার একটা টাইম পিরিয়ড বলো তো, তখন উত্তরটা কিরকম দেবে? তাহলে স্যার বলবো 1952 সাল থেকে 1989 সাল পর্যন্ত। 1952 থেকে
1989। না, কার জানা আছে? কার জানা আছে? কার জানা আছে বলো? স্যার রাজ্যে বললেন? আমি ভারতে ইন জেনারেল জিজ্ঞেস করবো, তোমাকে হয়তো জিজ্ঞেস করলো ভারতে ইন জেনারেল, যে ভারতে এক কেন্দ্রিকতার একটা চল আছে, তো ছিল একটা সময়, এই টাইম পিরিয়ডটা বলতে হবে তোমাকে। কেন্দ্রে বললে তুমি স্পেসিফিক হয়ে গেলে, ও যেটা বলেছে সেটা ঠিক, কিন্তু যখন ভারতে বলবে তখন তোমরা কেউ ঠিকটা বলতে পারলে না। তো ভারতে বললে কি বলবে? যে এক কেন্দ্রিক, 1975 থেকে 77, যেটা ইন্দিরা গান্ধীর সময়কে বলা হয় ওই সময়টা? না 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 না, 1952 থেকে, মাথায় ঢুকিয়ে নাও ভালো করে, 1952 থেকে, না 77, 1952 থেকে 1977 পর্যন্ত কেন্দ্রে কিন্তু কেন্দ্রে এক দলীয় ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি। এক দলীয় ব্যবস্থা, যে একটাই রাজনৈতিক দল বারবার জিতে এসেছে, এক কেন্দ্রিকতা বলা যেতে পারে এটা, বা এক কেন্দ্রিকতা বলতে পারি আমরা, একটাই রাজনৈতিক দল। রাজ্যগুলোর মধ্যে আর আলাদা কোনো বিশেষত্ব ছিল না, কারণ সেই সময় রাজ্যে যারা শাসন করতো কেন্দ্রও তারা শাসন করতো, কাজে রাজ্য আর কেন্দ্রের মধ্যে পার্থক্য ছিল না। তো সেটাকে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা হিসেবে বলা হতো, কিংবা একদলীয় ব্যবস্থা হিসেবে সেটাকে বলা হতো। আমি আসবো কে বলেছেন এগুলো জিজ্ঞেস করতে, বাট এখানে এটা বুঝে নাও যে যখন তোমাদের ভারতে বলবে তখন প্রশ্নটা একটু ভেঙে বলো। যখন তোমাদেরকে ভেঙে ভারতে জিজ্ঞেস করবে তখন ভেঙে বলো, ভেঙে এরকম বলো যে স্যার ভারতে জিজ্ঞেস করেছেন তাই আমি দুটো ভাগে উত্তরটা দিতে চাইবো। প্রথমটা হচ্ছে 1952 থেকে 77 কেন্দ্রে এক রাজনৈতিক ব্যবস্থা ছিল, একটি রাজনৈতিক দলই কেন্দ্রকে শাসন করেছে, সেটি হচ্ছে কংগ্রেস। 1972 থেকে 77 পর্যন্ত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তবে রাজ্যগুলিতে আমরা যদি এটা দেখি তবে এই ট্রেন্ডটার একটুখানি ব্যতিক্রম দেখতে পাবো। 1967-এর যে ইলেকশন, সেই ইলেকশানে, বুঝতে পেরেছো? 1967-এর যে ইলেকশন, সেই 7-এর ইলেকশানে 9টা রাজনৈতিক দল প্রথমবারের মতো, এই 9টা রাজনৈতিক ডিফারেন্ট রিজিওনাল পার্টিস, এরা হচ্ছে কংগ্রেসকে পরাজিত করে নিজেরা ক্ষমতায় জিতে এসেছিল, তাই তো? 9টা না 8টা? 8টা বলছো? একবার কনফার্ম হয়ে নাও এটা, যে কটি রাজনৈতিক দল। 8টা? 8টাও হতে পারে, আমি দেখে নিচ্ছি একবার। হাউ মেনি পলিটিক্যাল পার্টিস? came to power? 8টি স্টেটের কথা বললাম, 8টি স্টেটে। 8টি স্টেটে না? 1967 8 স্টেট, 8টা রাজ্যে। তারা 8টা রাজ্যে দেখবে কংগ্রেসের পরাজয় ঘটেছিল, এটা মাথায় ঢুকিয়ে নাও ভালো করে, এটা নোট করো ভালো করে। তোমাদের জিজ্ঞেস করতে পারে যে কটি রাজ্যে কংগ্রেস, নোট করো, আমিও কনফিউজ হয়ে গেলাম। 9টা, কোথাও কাল 9টা পড়েছি আমি, তাই ওটাও আমার মাথায় আছে, তো ভুল আছে সেটা, 8টা। তাহলে 8টা মাথায় রেখো, যে 8টি রাজ্যে স্যার কংগ্রেসের পরাজয় ঘটে এবং কংগ্রেসের যে একাধিপত্য সেটি কিন্তু নষ্ট হয়। তো কাজে আমরা দেখতে পাবো, যদি আমরা ভারতে বলি স্যার, উত্তরটা আমরা দুটোভাবে দেওয়াটাই বোধহয় একটুখানি বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। যদি কেন্দ্রের কথা বলি তাহলে 1952 থেকে 77 পর্যন্ত, যদি রাজ্যগুলোর কথা বলি তাহলে 1952 থেকে 67 পর্যন্ত। এবং 8টা রাজনৈতিক দল, সেখানে কিন্তু 8টি রাজ্যে তারা কিন্তু ক্ষমতায় এসেছিল। মাথায় রেখো, এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান, ঠিক আছে? ট্রেন্ড যখনই ইলেকটোরাল যখন প্রসেস জিজ্ঞেস করবে তখন এই ইনফরমেশনটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। একদম মিস করা যাবে না, এটা ভালো করে নোট করে নাও। এরপরে যদি তোমাদের বলে যে ভারতবর্ষে নির্বাচনী, হ্যাঁ 1952-77 সালের পর বললেন স্যার, না? 1952 থেকে 77 পর্যন্ত কেন্দ্রে এক রাজনৈতিক দল বা এক কেন্দ্রিক ব্যবস্থা দেখেছি আমরা। রাজ্যগুলোর যদি প্রসঙ্গ আসে, রাজ্যগুলো তাহলে হচ্ছে 1952 থেকে 67 পর্যন্ত, 67, বুঝতে পেরেছো? তখন বেসিক্যালি এখন যেমন হচ্ছে কি, এই যে পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন শুরু হবে, তো লোকসভার ইলেকশনস অলরেডি হয়ে গেল, পশ্চিমবঙ্গের ইলেকশনস এখন শুরু হবে, রাইট? এক সেকেন্ড, কেউ একটা ফোন করছে। হ্যালো, হ্যাঁ বলছি।
কে দিয়েছে? আচ্ছা আচ্ছা, কি জন্য বলুন তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও হ্যাঁ একটা সার্ভের জন্য আমি গতকাল ওকে ফোন করেছিলাম। আচ্ছা আমি ফোন ব্যাক করছি, হ্যাঁ আমি 9:30 পর ফোনটা ব্যাক করি। Right. তো তাহলে এখানে কি বুঝতে পারলে তোমরা? যেটা বলছিলাম যে কে এখন যেমন বিধানসভার নির্বাচন একটা নির্দিষ্ট সময়ে হচ্ছে, যেমন পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশন হচ্ছে 2025-এর জুনে শুরু হবে, জুনের দিকে শুরু বা শেষ হয়ে যাবে ধরে নাও, কিন্তু লোকসভার ইলেকশন অলরেডি হয়ে গেছে। তো ডিফারেন্ট টাইমে হচ্ছে, বুঝতে পারছো? লোকসভার ইলেকশন একটা সময় করা হয়েছে, রাজ্যসভার বিধানসভাগুলো ইলেকশন আর একটা সময় করা হয়েছে, দুটো আলাদা সময়, কিন্তু সেই সময় কিন্তু একসঙ্গে নির্বাচন হতো, বিধানসভা আর লোকসভার নির্বাচন একসঙ্গে হতো। সো পশ্চিমবঙ্গের যতগুলো বিধানসভা সেই সময় ছিল, ভারতবর্ষের যতগুলো বিধানসভা সেই সময় ছিল, তো সমস্ত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন একসাথে হতো। এখন সেটা হয় না, এখন একটা রাজ্যের সাথে নির্বাচনটা একসাথে হয়, হয়তো লোকসভার সাথে, যেমন তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে এদের বোধহয় হয়, বাকি এর অন্য কোথাও হয় না, তাই না? তো ওই সময় থেকে ওই ব্রেকটা কিন্তু এসেছে, ওই সময় থেকে 1969 থেকে এই ব্রেকটা তোমরা দেখতে পাবে। 67-এ যখন পরাজিত হলো তারপর থেকে দেখা যাবে 69-এ গিয়ে এই ব্রেকটা দেওয়া হয়েছিল, যে দুটো এই রাজ্য এবং কেন্দ্রের যে নির্বাচন অর্থাৎ লোকসভা এবং বিধানসভা নির্বাচন আলাদা আলাদা সময়ে কিন্তু করা হয়। তো টাইমটা ভালো করে মনে রেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের জিজ্ঞেস করতে পারে নির্বাচনী প্রসেসের কথা বললে। এটা বোঝা গেছে? এরপরে চলে আসো তোমাদের ইলেকট্রাল প্রসেস থেকে যে প্রশ্ন তোমাদের করতে পারে, থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স আসতে পারে, যে ভারত একদলীয় ব্যবস্থার একটা দীর্ঘদিনের ট্রেন্ড দেখা গেছে, এই কথাটি কে বলেছেন, কার রচনায় বলেছেন বলতে পারবে? কার আলোচনায় প্রথম উঠে আসে একদলীয় ব্যবস্থা? বলতে পারবে কার আলোচনা? কার আলোচনা? কার জানা আছে? তুমি চুপচাপ শোনো, তুমি এখানে পার্টিসিপেন্ট নাও, বাকিরা পার্টিসিপেন্ট। শাহনাজ বলতে পারবে? বলো। রজনী কোঠারি। রজনী কোঠারি, ঠিক আছে। তার কোন বইয়ে বলতে পারবে? কোন বইয়ে রজনী কোঠারি জানা আছে? তোমরা আধা খেচড়া জানো, তোমরা আধা খেচড়া ইনফরমেশন পড়ে আসো। এরকম পড়ে আসলে কি করে পাস করবে? ইন্টারভিউর কোয়েশ্চেন কি করে উত্তর করবে? এটা জানতে হবে, জেনে নাও বইয়ের নাম, আমি আর বলবো না, গুগল করে জেনে নাও। সো এটা জেনে নিও, বইটা কত সালে পাবলিশ হয়েছে সেটাও বলতে হবে, কিন্তু বারবার বলেছি যে যখন বইয়ের নাম বলবে বইয়ের পাবলিকেশন ইয়ারটাও বলে দেবে। ভারতের রাজনৈতিক ব্যবস্থার একটা ট্রেন্ড হচ্ছে যে এখানে লিডার বেস নির্বাচন হয়, লিডার বেস নির্বাচন, যেটাকে বলা হচ্ছে যে ক্যারিজমেটিক লিডারশিপ, একটা হচ্ছে ট্রেন্ড ভারতের নির্বাচনী ব্যবস্থার। এই কাকে উদ্ধৃত করে বা কাকে সামনে রেখে এই কথাটি বলা হয় বলতে পারবে? এই লিডারটি কে, কারা বা কাদেরকে এখানে আইডেন্টিফাই করা হয় এই ক্যারিজমেটিক লিডারশিপ হিসেবে? কাকে এখানে উদ্ধৃত করা হয় ভারতের নির্বাচনী ব্যবস্থায়? এটা একটা ট্রেন্ড ভারতের রাজনৈতিক ব্যবস্থার, যে এটা হচ্ছে ব্যক্তি, যেটাও কমল বলল যে ব্যক্তি কেন্দ্রিক নির্বাচন হয়ে থাকে, লিডার কেন্দ্রিক নির্বাচন হয়ে থাকে ভারতে। এটা একটা ভারতের নির্বাচন ব্যবস্থা একটা ট্রেন্ড। বল ইব্রাহিম। হ্যাঁ, এখানে দলনেতা বা দলনেত্রীর কথা বলা হচ্ছে না, ওই রকম উত্তর চাইনি। কাকে, ওই নাম জানতে চেয়েছি, নামগুলো জানতে চেয়েছি। দলের নেতা তো অনেক আছে, কোন নেতাকে নেবে? যে প্রতিষ্ঠা করেছে তাকে নেবে দলটিকে, না যে যারা এখন যারা প্রেসিডেন্টের পদে আছে সে তাকে নেবে, না সেক্রেটারিকে নেবে, না কাকে? একজন ব্যক্তির কথা জানতে চেয়েছি আমি। বলো ময়ূরী, বলো। আমার সঠিক জানা নেই, তবে যতদূর সম্ভব শ্রীমতী ইন্দিরা গান্ধীকে দেখে বলা হয়েছে। আচ্ছা, আর বাকিদের? ক্যারিজমেটিক লিডারশিপ বেসড হচ্ছে পলিটিক্যাল সিস্টেম ইন ইন্ডিয়া। কার জানা আছে? রাজীব? জওহরলাল নেহরু, পন্ডিত। এরা সবাই হবে, জওহরলাল নেহরু হবে, ইন্দিরা গান্ধী হবে। রাজ্যগুলোর ক্ষেত্রে মহাত্মা গান্ধী, রাজ্যগুলোর ক্ষেত্রে হচ্ছে মমতা ব্যানার্জি হবে।
ক্যারিসমেটিক লিডারশিপ। রাজীব গান্ধী হবে না। স্যার মহাত্মা গান্ধীকে নেওয়া যাবে? নির্বাচনী ব্যবস্থায় বলেছ তো, উনি নির্বাচনের সময় তিনি কাইন্ড অফ, আচ্ছা তিনি তো ছিলেন না বেঁচে, তাই না? সো মহাত্মা গান্ধী হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক জাতীয়তাবাদী ধারণার সঙ্গে জুড়তে পারো, স্বাধীনতা সংগ্রামের সাথে জুড়তে পারো, কিন্তু নির্বাচনী ব্যবস্থার সাথে জোড়ানো ঠিক হবে না। রাজ্যগুলোর ক্ষেত্রে মমতা ব্যানার্জির নাম জুড়তে পারো, যে মমতা ব্যানার্জি একটা বড় ফিগার, ওনাকে দেখে মানুষ ভোট দেয়। এগুলো মাথায় রেখো। ইন্দিরা গান্ধী, নেহরু, আর হচ্ছে এদিকে দল ছোট রিজনাল রাজনৈতিক দলগুলোর কথা বললে হচ্ছে মমতা ব্যানার্জি, মানে তার টিএমসির জন্য। অন্য রাজনৈতিক দলের অন্য কেউ লিডার আছে তো ক্যারিসমেটিক, ওদেরকে দেখে মানুষ ভোট দেয়। এগুলো মাথায় রেখো। বিহারে নীতিশ কুমার দেখলে কিভাবে সবাই প্রেডিকশন করছে যে হেরে যাবে, অনেকেই বলছিল হারলো না, এগুলো তো নীতিশ কুমার, এগুলো মাথায় রেখো। এরপরে তোমাদের এই ইলেকট্রাল প্রসেস থেকে যে প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে যে ভারতে প্রথম অকংগ্রেসী রাজনৈতিক দলের প্রথম প্রধানমন্ত্রী কে হয়েছিলেন বলতে পারবে? সরকারে কার জানা আছে? কতজনের দেখি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের রাজনৈতিক ব্যবস্থায় যে একটা ডিফারেন্ট ব্রেক আসে, সেই ব্রেকে কংগ্রেসের বাইরে একজন প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন, কংগ্রেসের মধ্যে তিনি ছিলেন না সেই সময়। হাত তোলো, না তুলে বলে দিলে কি করে বুঝবো কে কোথা থেকে বলছে? কে বলছো? বুঝতে পারছি না, তোমার নেটওয়ার্ক কাটছে। আচ্ছা আশিস বলো। স্যার মাননীয় মোরারজি দেশাই মহাশয়। মোরারজি দেশাই, ঠিক আছে, মাথায় রেখো। মোরারজি দেশাই প্রথম নন কংগ্রেসি প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপরে তোমাদের হয়তো ইলেকট্রাল প্রসেস থেকে জিজ্ঞেস করবে যে নির্বাচনী ব্যবস্থায় ভারতের নির্বাচনী ব্যবস্থার দুটো সীমাবদ্ধতা বলো তো, বা দুটো নেতিবাচক দিক বলো তো। নেতিবাচক দিক, ভারতের নির্বাচনী ব্যবস্থার দুটো নেতিবাচক দিক, নেগেটিভ দিক বলতে পারবে? ভারতের নির্বাচনী ব্যবস্থার দুটো নেতিবাচক দিক। আচ্ছা রাজীবা বলো, নেতিবাচক দিক কি হতে পারে? স্যার রাজনৈতিক দলগুলি মূলত জাতীয় স্বার্থ অপেক্ষা দলীয় স্বার্থকে বেশি প্রাধান্য দেয়। স্যার দলীয় ব্যবস্থায় দুর্নীতির যুক্ত, মানে দুর্নীতি মুক্ত নয়, এগুলো নিজের স্বার্থকে চরিতার্থ করতে প্রতিফলিত হয়। আরেকটা কি? নিজের স্বার্থ দ্বারা। আরেকটা কি হতে পারে? স্যার রাষ্ট্রীয় পতাকা অপেক্ষা দলীয় যে প্রতীক থাকে সে প্রতীকের উপর বেশি প্রাধান্য দেয়। ঘুরে ফিরে একই হচ্ছে ওগুলো, পতাকা, জাতীয়তাবাদ, ওগুলো ঘুরে ফিরে একই, ঠিক আছে, একটু ভিন্ন কিছু বলতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিকতার অভাব রয়েছে, গণতান্ত্রিক প্র্যাকটিসের অভাব, একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভারতে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক প্র্যাকটিসের অভাব রয়েছে। বলো। এটাও স্যার বলা যায় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে টাকার প্রভাবটা বেশি কলুষিত করেছে। কিসের মাত্রা? টাকা পয়সার যে খেলাটা স্যার, টাকা পয়সার যে স্যার খেলাটা হয় রাজনীতির মধ্যে। একটু প্রপার শব্দে বলতে হবে, ওই রকম করে অগোছালো ভাবে বললে হবে না। এটা বললে হবে না যে রাজনৈতিক দলগুলো মূলত সাম্প্রদায়িকতার দ্বারা প্রভাবিত হয়, যেমন এখন বিজেপি হিন্দুত্ববাদ দ্বারা মতাদর্শ প্রভাবিত হয়, যেখানে ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র হিসেবে আমাদের ভারত। সাম্প্রদায়িকতার দ্বারা প্রভাবিত হয়, এটা খারাপ কিছু নয়, কিন্তু সাম্প্রদায়িকতার দ্বারা প্রভাবিত হয়ে অন্যকে সাপ্রেস করাটা, অন্যদেরকে সেখানে হেয় করাটা, সেটা অপরাধ। কাজে যখন বলবে সাম্প্রদায়িকতার কথা, তখন কিন্তু সেটা একেবারে একটুখানি পারলে এক্সপ্লেন করে বলো, সুবিধে হবে। সাম্প্রদায়িকতাটা ভুল নয়, সাম্প্রদায়িক সবাই নিজের নিজের সম্প্রদায়ের কথা বলবে, সেটাই সাম্প্রদায়িকতা। তো সাম্প্রদায়িকতাটা অন্যায় কিছু নয়, কিন্তু কথাটা হচ্ছে যে সেটার দ্বারা যদি অন্যকে তুমি হেয় করছো, ছোট করছো, অবমাননা করছো, তার অস্তিত্ব তুমি মেনে নিতে চাইছো না, সেটা হচ্ছে কিন্তু খারাপ। তার অস্তিত্বের সংকট তৈরি করছো, সেটা খারাপ। কাজে এটা একটু হিসাব করে বলতে হবে, হ্যাঁ, নইলে তোমার প্যাঁচ ধরবে ওখানে। এটা খারাপ, কি করে খারাপ? সাম্প্রদায়িকতা বলতে তুমি কি বোঝো, তাহলে বোঝাও, তখন তোমাকে বোঝাতে বলবে, তখন আবার আটকে গেলে মুশকিল।
যেটা বলেছো সেটা আবার ওই জায়গাটায় প্রপার এক্সপ্লেন করতে না পারলে সেখানে জিরো বসিয়ে দেবে। যে তুমি শুনেছো তাই এগুলো বলছো, এগুলো নিউজ যে টিভিতে চ্যানেলে এগুলো শুনতে পাওয়া যায় তাই তুমি বলছো, কিন্তু এগুলোর খারাপটা কি? মানে তোমার কাছে খারাপ হয়তো নয়, তুমি হয়তো ভালোই, কিন্তু তুমি যুক্তিটা না দিতে পারলে তো প্রমাণ হবে এটাই যে তুমি জাস্ট এটা কপি পেস্ট করছো, কথা শুনেছো তাই বলে দিলে, তুমি আসলে বুঝে পড়োনি। আর তুমি বুঝে না পড়লে বোঝাবে কী করে স্টুডেন্টদেরকে? কারণ স্টুডেন্টদের মন তো এটাই জিজ্ঞেস করবে, স্টুডেন্টরা ওদের মাথায় দিয়ে ধরনের প্রশ্নগুলো আসবে। এগুলো মাথায় রেখো, এগুলো হতে পারে। এরপরে এখানে চলে আসো তোমাদের ইলেকট্রাল পলিটিক্স থেকে আরও যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে। ইলেকট্রাল পলিটিক্স থেকে তোমাদের আর একটা প্রশ্ন এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আচ্ছা পপুলিস্ট পলিটিক্স যেটাকে আমরা বলি, জনপ্রিয় যে রাজনীতি, এই জনপ্রিয় রাজনীতির বিষয়টা কি বলতে পারবে এবং এটা ভালো না খারাপ? তোমার কাছে জিজ্ঞেস করতে পারে। জনপ্রিয় রাজনীতি এখন চলছে না, জনপ্রিয় রাজনীতির একটা বড় ঢেউ চলছে, জনপ্রিয় রাজনীতি বিষয়টা কি এবং এটা ভালো না খারাপ বলতে পারবে কি? কার জানা আছে? জনপ্রিয় রাজনীতি, পপুলিস্ট পলিটিক্স বলতে কি বোঝো? যদি জিজ্ঞেস করে যে পপুলিস্ট পলিটিক্স বলতে কি বোঝো, জনপ্রিয় রাজনীতি বলতে তুমি কি বোঝো? এটাই তো চলছে ইন্ডিয়াতে বা গ্লোবাল সাউথের দেশগুলিতে তো এগুলোই চলছে। বিশেষ করে ইন্ডিয়াতে এটা বেশি দেখতে পাওয়া যায়, কারণ অনেক রাজনৈতিক দল আছে, অনেক স্বার্থগোষ্ঠী আছে, অনেক এখানে হচ্ছে মানে এথনিক গ্রুপস আছে, অনেক এখানে হচ্ছে কিন্তু ডাইভার্সিটি আছে, তো সেই কারণে এটা এখানে খুব স্বাভাবিক। বলো রাজীব, কি উত্তর দেবে? পপুলিস্ট পলিটিক্স বলতে বা জনপ্রিয় রাজনীতি বলতে কি বোঝায়? আচ্ছা, জনপ্রিয় রাজনীতি বলতে আমরা এটাই বুঝি যে জনগণের যেটা রাজনীতি, এবং জনগণ যেখানে যে রাজনীতি পুরোপুরি ভাবে মত নেওয়া হয়। হতে পারে। আর একটুখানি আরো সহজ করে বললে ভালো। বলো আর কে বলতে পারবে? ইব্রাহিম বল। না, পারবো না আমি। আচ্ছা, বাকি কে পারবে? হাতগুলো নামিয়ে ফেলো, নাহলে ইয়ে হবে, সময় নষ্ট হবে শুধু। আর কে বলতে পারবে? স্যার আমি বলবো। হ্যাঁ বলো। স্যার আমি বলবো। সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচিত রাজনৈতিককেই বলা হয় জনপ্রিয় রাজনীতি। বলতে পারো জনপ্রিয় রাজনীতি আসলে সেই সহজ ভাষায় বলো না, আরো একটু কেটে কেটে। মাইকগুলো অফ করো ইব্রাহিম। জনপ্রিয় রাজনীতি আসলে সেই রাজনীতিকেই বোঝানো, মাইক অফ করো। জনপ্রিয় রাজনীতি বলতে সেই রাজনীতিকেই বোঝানো হয় যেখানে যে সিদ্ধান্তগুলো নেয় বিভিন্ন রাজনৈতিক দল সেগুলো মানুষের কাছে খুবই প্রিয় বলে বিবেচিত হয়। তো সেইটাকেই বেসিক্যালি জনপ্রিয় রাজনীতি বলা হয়। জনগণের প্রিয় যে সমস্ত মতাদর্শ, জনগণের প্রিয় যে সমস্ত নীতি আদর্শ, সেগুলো সেই রাজনীতিকেই জনপ্রিয় রাজনীতি বলা হয়। তো এখন এখানে এই জনপ্রিয় রাজনীতির যদি তোমাদের কাছে উদাহরণ জানতে চায়, যে উদাহরণটা কি হবে, তাহলে বলো তো দুটো, যে কী করে জনপ্রিয় রাজনীতি প্রমাণ করবে তুমি? উদাহরণ কি হবে? উদাহরণ কি হবে জনপ্রিয় রাজনীতির উদাহরণ? কে বলতে পারে? কে হাত তুলছো? বুঝতে পারছি না, এখানে কারো একটা ইয়ে দিয়ে ঢেকে আছে। কি হতে পারে জনপ্রিয় রাজনীতির উদাহরণ? বলো। রাজীব বলছো। রাজীব বলো। জনগণের সক্রিয় অংশগ্রহণ, জনমতের সৃষ্টি। উদাহরণ সেগুলো তো আমি বলে দিলাম। এটাও হতে পারে, নয় যে তা নয়, নয় যে এটা তা নয়, জনপ্রিয় ওইভাবেই করা হয়, জনগণের এটাও তো মানুষ চায় যে সে অংশগ্রহণ করবে সিস্টেমটাকে, এটা হতে পারে। দুটো পলিসি বলো, বা মেন জিনিসটা বলো যেটা জনগণের। আচ্ছা, যেটা বলছি যে সরকার জনগণের যে মানে যে চাওয়া পাওয়া দাবি দাওয়াকে যেখানে গুরুত্ব দেওয়া হয় সেটাকে স্যার বলো। আর একটু প্রফেশনাল শব্দ ব্যবহার করো, সুন্দর করে প্রফেশনাল শব্দ ব্যবহার করে বলো। কে বলতে পারে? বলো। আশিস বলো। স্যার, জনপ্রিয় রাজনীতির উদাহরণ বলতে গিয়ে আমি বলতে পারি স্যার যে যে সমস্ত পপুলার প্রকল্পগুলো গভর্নমেন্ট নিয়েছে তার মধ্যে স্যার আমাদের পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প এবং নারীদের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্প, এগুলো স্যার জনপ্রিয় রাজনীতির একটি মুখ্য উদাহরণ হিসেবে আমি মনে করি। 7:30 নাগাদ।
তোমাদের জনপ্রিয় রাজনীতির যেটা তুমি বলছিলে, তুমি সহজ ছোট করে সুন্দর করবে স্যার, জনপ্রিয় রাজনীতির দুটো যদি উদাহরণ দিই আমি বা বোঝানোর জন্য, তাহলে হতে পারে স্যার জনমুখী প্রকল্প, যেগুলো জনগণের খুব কাজের বা জনগণের জন্য খুব উপকারী, জনগণ যেগুলোকে পছন্দ করে, এবং এর মধ্যে হতে পারে এবং জনগণের দাবিগুলোকেও পূরণ করে, যে দীর্ঘদিনের বেসিক নিডস দাবি সাধারণত, যেমন হতে পারে যে স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা স্বাস্থ্যসাথী পশ্চিমবঙ্গ সরকারের, কেন্দ্রের ক্ষেত্রে আমরা কেন্দ্রের সরকারের হচ্ছে যে কৃষকদের জন্য যে হচ্ছে কৃষক বন্ধু যে যোজনা আছে, কৃষক সম্মান নিধি যোজনা যেটা আছে সেটা, এবং আরও এই ধরনের অনেক কিছুই রয়েছে, সেগুলো হতে পারে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মহিলাদের জন্য যেমন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে। তো এখানে সরাসরি কিছু সেবা প্রদান করা হয়, আবার সরাসরি অনেক সময় দেখা যায় স্যার যে টাকা বিতরণ করা হয়। এই কারণে এগুলো আসলে জনবাদী নীতি বা জনপ্রিয় রাজনীতি বলা হয়। এই সমস্ত পলিসি যদি জড়িত থাকে তাহলে সেই রাজনীতিকে জনপ্রিয় রাজনীতি বা জনদরদী রাজনীতি বলা হয়। ঠিক আছে, এটা একটা মানে একটা হট মানে কাইন্ড অফ বলতে পারো যে কাইন্ড অফ কেকের মতো, এটা এখন পশ্চিমবঙ্গে নয় শুধু গোটা ভারতবর্ষে চলছে। কাজে এটা তোমাদের জিজ্ঞেস করতেই পারে, মাথায় রেখো ভালো করে। এরপরে তোমাদের হচ্ছে পপুলিস্ট এই ইলেকট্রাল প্রসেস থেকে তোমাদের হয়তো জিজ্ঞেস করতে পারে, এবং এই ইলেকট্রাল প্রসেসের সাথে ইলেকট্রাল রিফর্মসের বিষয়টিও জড়িত। এখান থেকে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে ইভিএম কবে চালু হয়েছে বলতে পারবে? ইভিএম ইলেকট্রাল রিফর্মসের মধ্যেই আছে এটা। ইভিএম কবে চালু হয়েছে, কত সালে? রাজীবা বলো, ইভিএম কত সালে চালু হয়েছে? 2004। 2004। যদি বলে ভিভিপ্যাট কত সালে চালু হয়েছে? ভিভিপ্যাট কত সালে? ভিভিপ্যাট ইলেকট্রাল রিফর্মসের মধ্যে এগুলো তো দেখতে হবে, এগুলো তো আছে, এগুলো তো গুরুত্বপূর্ণ। নেট সেটে একাধিকবার জিজ্ঞেস করেছে, এগুলো বারবার এগুলোই জিজ্ঞেস করে। ভিভিপ্যাট বলো ময়ূরী। স্যার 2013 সালে। ইভিএম এর ফুল ফর্ম আর ভিভিপ্যাটের ফুল ফর্ম বলতে পারবে? ইভিএম এর ফুল ফর্ম আর ভিভিপ্যাটের না স্যার। কার জানা আছে ইভিএম এর ফুল স্যার ফর্ম? ইলেকট্রাল ভেন্ডিং মেশিন। ইলেকট্রিক ভোটিং মেশিন। ইলেকট্রাল ইলেকট্রনিক ভেন্ডিং না ভোটিং? ভোটিং মেশিন। ভেন্ডিং মানে তো কেনা, ভোটিং মেশিন। ঠিক আছে, আর ভিভিপ্যাট? ভিভিপ্যাটটা হচ্ছে স্যার ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রেল। বেশ, মাথায় রাখবে। হ্যাঁ, জিজ্ঞেস করতে পারে যে ইভিএম প্রথম কোন নির্বাচনে ব্যবহার করা হয়েছিল বলতে পারবে? ইভিএম কোন নির্বাচনে প্রথম ব্যবহার করা হয়েছিল? ইভিএম কোন নির্বাচনে প্রথম? ময়ূরী বলো, কোন নির্বাচনে প্রথম ইভিএম ব্যবহার করা? রাজস্থানের উপনির্বাচনে এটা প্রথম ব্যবহার করা হয়েছিল। শিওর তো? স্যার এরকমই তো পড়েছিলাম। ইভিএম প্রথম কোথায় ব্যবহার করা হয়েছিল? রাজস্থানের উপনির্বাচনে। was first used in রাজস্থানের কোথায় বললে তুমি? ইভিএম দেখি, দাঁড়াও বলে দিচ্ছি। এটা তো এটা সাল দিয়েছে। এটা হচ্ছে ইভিএম ওয়ার ফার্স্ট ইউজড ইন 92 ইন দ্য বাই ইলেকশন দ্য নর্থ। অন্ধ্রপ্রদেশ বোধহয়। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের আশিকনগর। কেরলে। ইভিএমস ওয়ার ফার্স্ট ইউজড ইন 1982। কত সালে প্রথম? 1982 সালে। ইন দ্য বাই ইলেকশনস অফ নর্থ পুরাবুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ইন কেরালা। ভালো করে এটা নোট করে নাও। 2004 বললে তো, 2004 হচ্ছে ওয়াইডলি ব্যবহার হয়েছে, শুরু হয়েছে ওয়াইডলি গোটা দেশ জুড়ে, কিন্তু এটা 1982 সালে প্রথম ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে, 1982 সালে মাথায় রেখো। হ্যাঁ, বাই ইলেকশনে 1982 সাল। এরপরে তোমাদের জিজ্ঞেস করতে পারি ইভিএম প্রথম কবে কোন নির্বাচনে ব্যবহার হয়েছিল? ভিভিপ্যাট স্যার 2013-তে নাগাল্যান্ডে। 2013-তে নাগাল্যান্ডে। 2013-তে নাগাল্যান্ডে। ঠিক আছে, ভালো করে এটা মাথায় রেখো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপর তোমাদের জিজ্ঞেস করতে পারি ইলেকট্রাল রিফর্মসের সাথে নোটা কোন জাজমেন্টের ফলে নোটা এসেছিল বলতে পারবে? নোটা ব্যবস্থাকে ইন্ট্রোডিউস করা হয় কোন জাজমেন্টের
কোন জাজমেন্টে এটাকে ব্যবহার করা হয়? নোটা। নোটা নোটা কার জানা আছে? নোটা খুব গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় জানতে চেয়েছে। নোটা কোন জাজমেন্ট, কত সালে? নোটা কত সালে, কোন জাজমেন্ট, কে বলতে পারে? বলো, যার যে জিজ্ঞেস বলতে চাইছো। জাজমেন্টের নাম জানা আছে? বলো। নোটার জাজমেন্টটা হচ্ছে 2013 সালে, মানে পিইউসিএল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস, যে জাজমেন্টটা হয়েছিল। রাইট, মাথায় রেখো। হ্যাঁ, বাকিরা আরেকবার পরিষ্কার করে বলে দাও, ধীরে ধীরে পরিষ্কার করে একবার বলে দাও, ধীরে ধীরে। মানে 2013 সালে পিইউসিএল, যেটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, জাজমেন্টে প্রথম নোটার ব্যবহার হয়েছিল, প্রথম জাজমেন্ট এসেছিল এটা ব্যবহার করার। নোটার ফুল ফর্মটা বলো এবার কেউ। নোটার ফুল ফর্ম কি? নান অফ দ্য অ্যাবাভ। এরপরে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে ভোটার আইডি কার্ড প্রথম কবে ব্যবহার শুরু হয়েছিল? ভোটার আইডি কার্ড, সচিত্র পরিচয়পত্র যেটাকে আমরা বলি, সচিত্র পরিচয়পত্র প্রথম নির্বাচনে প্রথম কবে ব্যবহার হয়? ভোটার আইডি কার্ড প্রথম কবে ব্যবহার হয়? ভোটার আইডি কার্ড কত সালে? বলো, কে বলতে চাইছো? 1993। জিজ্ঞেস করতে পারে সেই সময় ইলেকশন কমিশনার কে ছিলেন? ইলেকশন কমিশনারের নাম, কারণ খুব গুরুত্বপূর্ণ নাম। টিএন সেশন, মাথায় রেখো। হ্যাঁ, 32 বছর আগে টিএন সেশন কিন্তু এই রিফর্মসটা করেছিলেন এবং সেই সময় রাজনীতিতে বিশাল হাঙ্গামা তৈরি হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ বিষয়, মাথায় রেখো। 1993 টিএন সেশন। এরপরে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে ইলেকটোরাল বন্ড বিষয়টা কি, জানা আছে? ইলেকটোরাল বন্ড বিষয়টা কি, কার জানা আছে? ইলেকটোরাল বন্ড কি? ইলেকটোরাল বন্ড খুব গুরুত্বপূর্ণ বিষয়, বলো, কে বলতে চাইছো? কে বলতে চাইছো? বলো। চেষ্টা করো কারণ সব প্রশ্নের উত্তর জানা থাকবে না, চেষ্টাই করতে হবে কিছু কিছু বিষয়। রাজনৈতিক দলগুলিকে অর্থ দান করা ওর ব্যাংকের মধ্যে দিয়ে। হ্যাঁ, একটা এনক্রিপ্টেড বা গোপনীয় মাধ্যমে এত ফোন আজকাল। আমি ক্লাসে একটু ক্লাসটা শেষ করে ফোন করি তোকে। তো এনক্রিপ্টেড একটা মাধ্যম বা গোপনীয় মাধ্যম রাজনৈতিক দলগুলিকে আর্থিক সাহায্য দেওয়ার একটা গোপনীয় মাধ্যম, বা গোপনীয় নয়, একটা বলতে পারো যে অ্যানোনিমাস, যেটাকে বলা হয় অ্যানোনিমাস মাধ্যম। ঠিক আছে, গোপনীয়ই তো বলা হয় সেটার বোধ হয়, বেনামি মাধ্যম বা কাইন্ড অফ, এটাকে কি বলবে, যে রাজনৈতিক দলগুলিকে টাকা দেওয়ার একটা, আর্থিক সাহায্য দেওয়ার একটা হচ্ছে কিন্তু গোপনীয় মাধ্যমই বলতে পারো, গোপনীয় মাধ্যম। বা পরিচয়, দানকারীর পরিচয় গোপন রেখে রাজনৈতিক দলগুলিকে ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান করার একটা হচ্ছে মাধ্যম হচ্ছে ইলেকটোরাল বন্ড। এটা হচ্ছে বলার চেষ্টা করবে এরকম গুছিয়ে, ঠিক আছে? এরপর যদি জিজ্ঞেস করে যে ইলেকটোরাল বন্ড জাজমেন্ট কত সালে এসেছিল বলতে পারবে? ইলেকটোরাল বন্ড জাজমেন্ট কার জানা আছে?
ইলেকট্রাল বন্ড জাজমেন্ট কত সালে? জানা নেই? 2024 ইলেকট্রাল বন্ড এসেছে 2024 সালে, মাথায় রেখো, ঠিক আছে? জাজমেন্ট ডিটেলসে কি আছে একটু দেখে নিও, ধরতে পারে, কারণ রিসেন্ট এগুলো জিজ্ঞেস করতে পারে। ইলেকট্রাল রিফর্মস থেকে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নির্বাচনী সংস্কার। এবার চলে আসো ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, কথাটি কে বলেছেন বলতে পারবে? ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স কোন কমিটির বা কমিশনের সুপারিশে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স কথাটি আলোচিত হয়? ইলেকট্রাল রিফর্মসের সাথে জড়িত ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, বলো কার জানা আছে? বগুড়া কমিটি, যেটি 1993 সালে এসেছিল। মাথায় রেখো, ঠিক আছে? তারকুণ্ডে কমিটির নাম শুনেছো? কোন বিষয়ের সাথে জড়িত বলতে পারবে? তারকুণ্ডে কমিটি গুরুত্বপূর্ণ কমিটি, খুবই গুরুত্বপূর্ণ। তারকুণ্ডে নির্বাচনী সংস্কারের সঙ্গে জড়িত, নির্বাচনী সংস্কারের সাথে। এই কমিটিটি কত সালে তৈরি হয়েছিল এবং এর সাথে জড়িত একজন ব্যক্তির নাম বলতে পারবে, যিনি কমিটিটা তৈরি করেছিলেন, যার অ্যাডভাইসে তৈরি হয়েছিল? 1977 সালে এসেছিল। 77? হ্যাঁ 77 না, 77 কি? তার কোন 1974 সালে কমিটি হয়েছিল, 1975 সালে রিপোর্ট পেশ করে। হ্যাঁ এটা হবে সঠিক উত্তর। 77 বলা দেওয়ার জন্য আমি একটু হোঁচট খেয়ে গেলাম, ভুল বললে আমারই কনফিউশন হয়ে যাচ্ছে। তোমরা তো পড়াশোনা করছো, তোমরা কি জেনে ভুল বলবে? ওটা ভাবতে হচ্ছে আমাকে, তো সাবধানে বলো। তো এটা মাথায় রেখো, যদি জিজ্ঞেস করে তোমাদের যে নামগুলো মনে আসছে না এই মুহূর্তে, সাংবিধানিক রিফর্মস কমিশন প্রথম কত সালে গঠিত হয়েছিল বলতে পারবে? সাংবিধানিক রিফর্মস কমিশন, বা বলতে পারো কনস্টিটিউশনাল রিফর্মস কমিশন কত সালে? কার জানা আছে? কারণ এই ইলেকট্রাল রিফর্মসের সাথে জড়িত ওগুলো। পাইলি বলো, কনস্টিটিউশনাল রিফর্মস কমিশন 2002 সালে। 2002 সালে কনস্টিটিউশনাল রিফর্মস কমিশন, ঠিক আছে? মাথায় রেখো। কমিটি চেয়ারম্যান কে ছিলেন বলতে পারবে? ভীমকর চালাইয়া, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ভীমকর চালাইয়া। এটাকে আর কি নামে ডাকা হয় বলতে পারবে? আর কি নামে ডাকা হয়? সাংবিধানিক কার্য পরিচালনা সংক্রান্ত সংসদীয় কমিটি, না বা ভীমকর চালাইয়া কমিটি। সংবিধান পর্যালোচনা কমিশন। সংবিধান পর্যালোচনা কমিশন, সেটা তো বললো সংবিধান রিফর্মস বা পর্যালোচনা। আচ্ছা এটা 2002 সালে না? এটা বলো তো, 2002 না 2005? না 2002 হবে। সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন, সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশনটা সম্পর্কে জানা আছে? ওটা 2002 ঠিক আছে, বুঝলাম। সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন কি, কে চেয়ারম্যান ছিলেন, কত সালে? ওটা স্যার মোরারজি দেশাই। না ওটা ফার্স্ট আর ছিল মোরারজি দেশাই। সেকেন্ড কে ছিলেন? মোরারজি ফার্স্ট। সেকেন্ড ছিলেন বীরাপ্পা মোইলি। বীরাপ্পা মোইলি কত সালে? 2005 স্যার। রাইট, মনে রেখো এগুলোও কিন্তু এগুলোর সাথে জড়িত। হ্যাঁ এগুলো এটার সাথে জড়িত। এরপরে ইলেকটোরাল রিফর্মস থেকে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে লালু প্রসাদ যাদবকে জেলে পাঠিয়েছিল কেন, কারণটা জানা আছে? আমি ভুলছি জিনিসটা, ওটা খুব গুরুত্বপূর্ণ। লালু প্রসাদ যাদবকে জেলে কেন? পশু খাদ্য কেলেঙ্কারির জন্য। তো হ্যাঁ, কিন্তু পশু খাদ্য তো কেলেঙ্কারি, কিন্তু ইলেকশনে ওনাকে বোধহয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধাও দেওয়া হলো, এরকম একটা ওই জাজমেন্ট। 2024 সাল পর্যন্ত বারণ করা, মানে বাধা আছে, 2024 সাল পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আচ্ছা এটা এটা জানতে হবে একটুখানি, হ্যাঁ, যে এই
ওই যে এটা একটা নতুন আমাদের ইলেকট্রাল রিফর্মস সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্য দিয়ে এসেছে যে যদি কেউ এরকম সাজাপ্রাপ্ত হয়, একটা টাইম পিরিয়ড বলেছে, সেই সাজাপ্রাপ্ত হলে সে আর কিন্তু একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড বলেছে তার জন্য কিন্তু সেই টাইম পিরিয়ডের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এটা আমি মনে করতে পারছি না এই মুহূর্তে এক্স্যাক্ট ডিটেলসটা, আমি এখনো দেখতেও চাইছি না, তোমরা নিজেরা দেখে নিও। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জাজমেন্ট ছিল এটা। মানে 2 বছরের বেশি কারাদণ্ড ভোগ করলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে বাদ পড়বে। ওকে, মাথায় রেখো এটা। এটা হচ্ছে 130তম কনস্টিটিউশনাল বিল যেটা এসেছিল। এটা কি 6 বছরের জন্য? 6 বছর হতে পারে, ওই রকমই হবে। 8 বছর। আচ্ছা, একটু দেখে নিও। আর একটা গুরুত্বপূর্ণ কন্টেম্পোরারি কোয়েশ্চেন, শোনো ভালো করে মন দিয়ে। পার্লামেন্টের জয়েন্ট সিটিং বসতে চলেছে, তখন তোমরা যখন ইন্টারভিউ বোর্ডে যাবে হয়তো তখন হয়তো বসেও যাবে। পার্লামেন্টের জয়েন্ট সিটিং, যৌথ অধিবেশন বসতে চলেছে, কি নিয়ে বলতে পারবে? পার্লামেন্টের যৌথ অধিবেশন কি নিয়ে বসতে চলেছে? বড় ইলেকট্রাল রিফর্মস, বলতে পারবে কি নিয়ে পার্লামেন্টের যৌথ অধিবেশন বসতে চলেছে? বলতে পারবে? কে শুনেছো? নিউজ পেপার কারা পড়ছো? জয়েন্ট JOI এটা কি স্যার ডিসেম্বর মাসে বলবে? এটা বসতে চলেছে, আমি দেখে বলে দিচ্ছি এক্ষুনি, খুব গুরুত্বপূর্ণ। দ্য জয়েন্ট সেশন পার্লামেন্ট ইজ আ মিটিং হোয়ার বোথ দ্য লোকসভা and Rajya Sabha convenes together totally resolve to the president calls this session under 100 article। এটা মাথায় রেখো যে কততম আর্টিকেলের আন্ডারে, 108তম আর্টিকেলে এটা জয়েন্ট সেশন ডাকে, এটা মাথায় রেখো। প্রেসিডেন্ট ডাকবে অবশ্যই। জয়েন্ট সেশনে স্পিকার সভাপতির ভূমিকা পালন করবেন, প্রিসাইডিং অফিসারের ভূমিকা, অর্থাৎ লোকসভার যিনি প্রিসাইডিং অফিসার যাকে আমরা স্পিকার বলি, তিনি এই যৌথ অধিবেশনে চেয়ারের ভূমিকা পালন করবেন। এবং লেটেস্ট যে যৌথ অধিবেশন বসতে চলেছে যেটা, সেটা হচ্ছে তোমাদের জয়েন্ট সিটিং 29 জুলাই জুন, এটা জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট on লেটেস্ট জয়েন্ট সেশন, দ্বারা লেটেস্ট দিয়ে দিই। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমাদের হয়তো ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেসই করে বসলো। জানুয়ারি 31, 2000 জয়েন্ট সেশন কল ফর জানুয়ারি ফর দ্য প্রেসিডেন্ট টেস্ট। এটা নয়, এটা নয়। এই মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীদের পদ থেকে অব্যাহতি দেওয়া হবে না, তাদের আর নির্বাচনে দাঁড়াতে পারবেন ধরনের একটা কথা বলেছে, ওটাই জয়েন্ট লেটেস্ট জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট ফর ডিবারিং PM and CMs ফর জেল। দেখি কি আছে। বিলস টু আউস্টেড অ্যারেস্টেড PMs, এই তো আগস্ট 2025। বিল টু আউস্ট অ্যারেস্টেড PM CMs ট্রিগার ক্যাওয়াস ইন লোকসভা। তো কততম বিল এটা দেখতে হবে। বিলস ইন ফোকাস বলছে এটা নিয়ে আসবে, এটা অনেক পুরনো একটু নিউজ, লেটেস্ট আপডেট আছে এটার উপর। আমি তোমাদেরকে এটা দেখে বলবো। আগস্ট নয়, লেটেস্ট এটা আলোচনা হচ্ছে 2-4 দিন ধরে, মানে বেশ 10-12 দিন ধরে এটাও চর্চায় আছে। জয়েন্ট সেশন ডাকতে চলেছে, হেন তেন এই সমস্ত কিছু হবে। আমি তোমাদের দেখে বলে দেবো এটা ডিটেলসে, হ্যাঁ, কিন্তু তোমরা একটু স্টাডি করো এটা নিয়ে, ঠিক আছে? যে কোনো মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীরা যদি অ্যারেস্টেড হন এবং তারা যদি এরকম একটা টাইম পিরিয়ড বেঁধে দেবে বলেছে, এটা প্রপার বিলটা আমাদের হাতে আসলে আমরা বুঝতে পারবো। 30 দিনের বেশি যদি এখানে তারা জেলে থাকেন তাহলে তারা কিন্তু নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না একটা নির্দিষ্ট সময়ের জন্য, এটা বলা হয়েছে। এই ধরনের একটা বিল কিন্তু নিয়ে আসতে চলেছে। এখন তোমাদের জন্য জানার বিষয় হচ্ছে যে কত দিন জেলে থাকলে নির্বাচনে সে দাঁড়াতে পারবে না, কত দিন, এবং এই বিলটি জয়েন্ট সেশনেই পাশ করবে বলছে। তো জয়েন্ট সেশন কত নম্বর ধারা অনুসারে হয়, সেই ধারা অনুসারে কে সেই জয়েন্ট সেশনে কে সভাপতির ভূমিকা পালন করবে, অধিবেশনটি কে ডাকতে পারে, আর হচ্ছে তোমার কাদেরকে এখানে মানে কারা জেলে গেলে আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, সেটা কি শুধুমাত্র PM এবং CM নাকি অন্য আরও কেউ আছে, এগুলো তোমাদের জানতে হবে। এগুলো তোমাদের, এবং বিলটা কততম বিল, কত নাম্বার বিল, এটা জিজ্ঞেস করে অনেক সময়, কততম বিল,
অ্যাক্ট নয়, বিল, বিলের একটা সংখ্যা হয়, নাম্বার হয়, তো সেই বিলের নাম্বারটা জানতে হবে। এই বিলের নাম্বারগুলো পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করছে, যেগুলো যেহেতু পেন্ডিং আছে বা চলছে এই সমস্ত আলোচনা, ওই কারণে তো বিলের নাম্বারগুলো জানতে চায়। ঠিক আছে, সো বিলের নাম্বারটা জেনে নেবে। এটা কি শীতকালীন অধিবেশনে স্যার বলবে? বোধহয় এটা হবে, এটা চর্চা চলছে কয়েকদিন ধরে, আমি হেডলাইনটা মিস করে গেছি, এখন তোমাদের পড়াতে গিয়ে মনে আসছে। সো এটা একটা বড় ইলেকটোরাল রিফর্মস, যে আমরা যে বলি যে ক্রিমিনালাইজেশনস অফ পলিটিক্স, তো ক্রিমিনাল এবং কারাপশনাইজেশনস অফ পলিটিক্স যেটা আমরা বলি, তো সেটা কিন্তু সেটা থেকে বড় একটা রিফর্মস নিয়ে আসার জন্য কিন্তু এটা করেছে, মানে সেটা দূর করার জন্য, নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করার জন্য এটা কিন্তু নিয়ে আসতে চলেছে। এখন এখানে অবশ্যই ঠিক আছে, এত বড় একটা সিদ্ধান্ত নিলে কংগ্রেসের একটা বড় বেনিফিট, বিজেপিতে একটা বড় বেনিফিট হবে, ঠিক আছে, বাট এটা ভারতের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসের জন্যও যেমন একটা জয়, তেমনি আবার একটা কিন্তু উদ্বেগের জায়গাও আছে, যে যাকে তাকে আমরা দেখতে পাচ্ছি ইডি সিবিআই জেলে ঢুকিয়ে দিচ্ছে, তারপর বলছে আমরা প্রমাণ পাইনি। তো তুমি প্রমাণ পাওনি আর এতদিন জেলে তুমি রাখলে, মিছিমিছি প্রমাণ নিয়ে তুমি এতদিন জেলে রাখলে, কি করে জেলে রাখতে পারো তুমি? তো এটা তার তো অধিকারটাকে নষ্ট করছো, এবং শুধু অধিকার নয়, গণতন্ত্রকে এটা কিন্তু আন্ডারমাইন করা হয়। সো এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি এই কারণে এখন একাডেমিতে চলছে, এগুলো একটু বোঝার চেষ্টা করো, হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এই ধরনের কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞেস করে বসতে পারে তোমাদের, সো মাথায় রেখো। হ্যাঁ, তাহলে ইলেকট্রাল রিফর্মস থেকে মোটামুটি এই প্রশ্নগুলো তোমাদের আসবে। ইলেকট্রাল রিফর্মস থেকে বিভিন্ন কমিটির নাম আছে, ঠিক আছে, তো সেই কমিটির নামগুলো মাথায় রেখো। বিভিন্ন কমিটি আছে, বিভিন্ন কমিটিরগুলোর নামগুলো এখানে আমার এখন মনে আসছে না, ঠিক আছে। তারকুন্ডে কমিটিটাই তারকুন্ডে কমিটি আছে, ভোহরা কমিটি আছে, ইন্দ্রজিৎ গুপ্তা কমিটি আছে, তারপরে তোমাদের হচ্ছে দীনেশ গোস্বামী কমিটি আছে, তারপরে হচ্ছে তাংখা কমিটি আছে, জে.এস. ভার্মা কমিটি আছে। এই সমস্ত কমিটিগুলোর নামগুলো মনে রেখো, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এগুলো। তোমাদের হয়তো জিজ্ঞেস করেই বসলো যে কমিটিটা কিসের জন্য বিখ্যাত, বলতে পারবে? হ্যাঁ, তোমাকে হয়তো জিজ্ঞেস করলো না যে ইলেকট্রাল রিফর্মস নিয়ে কাজ করেছে দুটো কমিটির নাম বলো, হয়তো উল্টো করে প্রশ্নটা জিজ্ঞেস করলো, এটা জিজ্ঞেস করলো না, উল্টো করে করলো যে তাংখা কমিটি কিসের সাথে জড়িত বলতে পারবে, তখন তুমি কি বলবে? জে.এস. ভার্মা কমিটি কিসের সাথে জড়িত বলতে পারবে, তো আটকে যেতে পারো। সো ভালো করে মাথায় রেখো যে এগুলো হচ্ছে ইলেকট্রাল রিফর্ম। যেটা বলছিলাম যে ভার্মা কমিটি আর ভোরা কমিটি কি স্যার একটাই? তো ভার্মা আর ভোরা কি করে এক হতে পারে? আচ্ছা, যাই হোক, এগুলো তাহলে এখান থেকে গেল। আর কি জিজ্ঞেস করেছিলাম, আর কি তোমাদের দেখে আসতে বলেছিলাম, কোন পার্টটা? ওই স্যার ইলেকশন এন্ড রিপ্রেজেন্টেশন। ইলেকশন এন্ড রিপ্রেজেন্টেশন, রাইট, ওকে। ইলেকশন রিপ্রেজেন্টেশন থেকে তো অলরেডি তাহলে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম জিজ্ঞেস করেই ফেললাম, এখান থেকে আর কিছু জিজ্ঞেস করবে না। ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে তাহলে জিজ্ঞেস করতে পারে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কম্পোজিশন অ্যান্ড ফাংশন, বেসিক প্রশ্ন, বেসিক কতগুলো জিজ্ঞেস করবে সেগুলো শুনে নাও এবং উত্তরগুলো রেডি রাখো। ইলেকশনস কমিশন অফ ইন্ডিয়ার কথা সংবিধানের কত থেকে কত নম্বর ধারায় বলা হয়েছে? ইলেকশন কমিশন বলো, রাজীবা বলো। 324 নং ধারা থেকে 329 নং ধারা পর্যন্ত ইলেকশন কমিশনের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে। এটা কত নম্বর পার্টে আসে সংবিধানের, কে বলতে পারে? সংবিধানের কত নম্বর পার্টে আসে এটা? 15 ইলেকশন কমিশন 15 14 15 ইলেকশন, হ্যাঁ 15 ঠিক আছে, 15 নম্বর পার্ট। এরপরে তোমাদের ইলেকশনস কমিশন থেকে জিজ্ঞেস করবে যে ইলেকশনস কমিশনের কার্যাবলীর কথা বলা আছে কত নম্বর ধারায়, কাজের কথা বলা হয়েছে, শুধু কাজ, কত নম্বর ধারায় কে বলতে পারে? বলো। 24 এর 1 স্যার। 324 বলতেই পারো, ঠিক আছে, ইন জেনারেল, ঠিক আছে, ভালো। এরপরে তোমাদের জিজ্ঞেস করবে যে ইলেকশনস কমিশন কখন এক সদস্য বিশিষ্ট কমিশন থেকে একাধিক সদস্য বিশিষ্ট কমিশনে পরিণত হয়, কোন 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 সময় থেকে বলতে পারবে? কার জানা আছে? পাইলি বলো। 1993। প্রথম যদি জিজ্ঞেস করে কবে থেকে কত কত কবে হয়েছিল, প্রথম যদি জিজ্ঞেস করে প্রথম কবে হয়েছিল, তখন কি বলবে? প্রথম যদি জিজ্ঞেস করে কার জানা আছে বলো, দীপিকা বলো, গল্পটা পুরোটা বলো। প্রথমে 1950 থেকে 1989 হচ্ছে সিঙ্গেল মেম্বার বডি ছিল, তারপর হচ্ছে 1989 থেকে 1990 হচ্ছে
3 মেম্বার বডি হয়েছে। তারপর হচ্ছে 1990 থেকে 1993 আবার সিঙ্গেল মেম্বার বডি হয়েছিল। তারপর 1993 থেকে এখনো অবধি মাল্টি মেম্বার বডি রয়েছে। বেশ, অর্থাৎ 3 জন। ঠিক আছে, এই যে ও টাইম পিরিয়ডটা বলে দিল, এটা মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলো এবং প্রশ্ন বুঝে উত্তর দেবে। যখন প্রথম জিজ্ঞেস করবে তখন তুমি 89 এসে ব্রেক মারবে। যখন জিজ্ঞেস করবে কখন থেকে 3 সদস্য বিশিষ্ট হয়ে চলেছে, তখন তুমি কিন্তু ওই কত যাবে, 93, তাই তো? না 92 বললে? আচ্ছা 93। 93, তাহলে তখন থেকে তুমি এটা বলবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা মাথায় রাখবে। এই গল্পটা মাথায় রাখতে হবে, কারণ কনফিউজ করতে পারে। কারণ মাঝে, কারণ এটা এই কারণে ঘুরিয়ে তোমাদের জিজ্ঞেস করবে, কারণ মাঝে এখন যে 3 সদস্য বিশিষ্ট সদস্য আমরা দেখেছি, সেটা কিন্তু একটা সময় শুরু হয়েছিল, মাঝে আবার ওটাকে উইথড্র করে নেওয়া হয়, আবার নতুন করে চালু হয়। তো কাজেই তোমাকে তোমার এই পুরো গল্পটা জানা আছে কিনা জিজ্ঞেস করতে পারে ওরা। যেটা মাথায় রেখো। নির্বাচনী যে আমাদের যে ভোটের যে অধিকার, এটি কি আমাদের, এটি কোন অধিকারের মধ্যে পড়ে বলতে পারবে? ভোটের অধিকারটি কোন অধিকারের মধ্যে পড়ে আমাদের? আর কার জানা আছে ভোটের অধিকারটি কোন অধিকারের মধ্যে পড়ে? আমাদের তো অনেক ধরনের অধিকার আছে, তাই না? মানে আমি অর্গানাইজেশনালি জিজ্ঞেস করছি। বলতে পারো যে সাংবিধানিক অধিকার, আইনি অধিকার, সাংবিধানিক অধিকার, এই তিনটের মধ্যে বলো কোন অধিকারের মধ্যে পড়ে? বলো ইব্রাহিম, বল কোন অধিকারের মধ্যে পড়ে? ভোটাধিকার রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ছে। রাজনৈতিক অধিকার তো ঠিক আছে, সামাজিক রাজনৈতিক এগুলো আছে, বাট আমি এই তিনটের মধ্যে যদি জিজ্ঞেস করি তাহলে তুই কি বলবি? তার সাংবিধানিক অধিকার হবে। সাংবিধানিক অধিকার হবে। রাজনৈতিক অধিকার এটা তো ঠিকই, এটা আমাদের রাজনৈতিক অধিকার। অধিকারের যদি আমরা ইয়ে করি, ধরন দেখি, তাহলে সেটা রাজনৈতিক অধিকার, কিন্তু হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা রাজনৈতিক অধিকার, কিন্তু 326 নম্বর ধারার মধ্যে আছে। কেউ ভুল করে বলে দিও না যে এটা আমাদের মৌলিক অধিকার, এটা মৌলিক অধিকার নয়, 326-এর মধ্যে এটাকে মেনশন করা হয়েছে। ঠিক আছে, রাজনৈতিক অধিকার। আচ্ছা, কত থেকে কততম সংবিধান সংশোধন, কত সালের কততম সংবিধান সংশোধনী দ্বারা 22 থেকে ভোটের বয়স কমিয়ে 18 করা হয় বলতে পারবে? ময়ূরী বলো। 1988 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল। 21 থেকে 18 বছর করা হয়েছিল। তোমাকে এখানে যদি কনফিউজ করে 88 89 এর মধ্যে, তখন তুমি কি বলবে? 88 সালে এটা গৃহীত হয়েছিল আর এফেক্টেড হয়েছিল 1989 সাল থেকে। এই গল্পটা মাথায় রেখো, হ্যাঁ, কনফিউজ করতে পারে ওনারা 88 না 89, তখন তুমি কিন্তু এটা টুক করে বলে দেবে। ঠিক আছে, স্যার কাজে আমরা এই দুটোকেই অনেক বইয়ে পেয়ে থাকি, তো দুটোই ঠিক হতে পারে। ঠিক আছে, বুঝিয়ে দিও যে তুমি গল্পটা জানো। কাজে বইগুলোতে কারণ স্টুডেন্টসরা তো এত গল্প জানবে না, ওটা কোনো বই 89 পেয়েছে, তোমাকে জিজ্ঞেস করলো, তখন তুমি ভুল ইনফরমেশন দেবে নাকি যে না না ওটা ভুল লেখা আছে? এটা বলার আগে কিন্তু তুমি আগে গল্পটা কারণ তোমাকে জানতে হবে। এরপরে এখানে ইলেকশন কমিশন থেকে তোমাদের জিজ্ঞেস করতে পারে, ইলেকশনস কমিশনের যে সার্চিং প্যানেল, সেই সার্চিং প্যানেলে মেম্বার কারা বলতে পারবে? নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগের প্যানেলে কারা সদস্য বলতে পারবে? সদস্য কারা? নতুন আইন করে সেটা ইনশিওর করা হলো, আগে অন্য কিছু ছিল, এখন আবার অন্য কিছু হলো। সুপ্রিম কোর্টের জাজমেন্টে অন্য কেউ ছিল, এখন আবার সেটাকে আইন করে বদলে দেওয়া হলো, বলতে পারবে? বলো। স্যার এখন প্রধানমন্ত্রী আর বিরোধী দলের নেতা আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই তো ভুলটা বলে দিলে, তুমি পুরোনোটা পড়েছো, ওটা বদলে গেছে। ওটা সুপ্রিম কোর্টের জাজমেন্টে তুমি যেটা বলে, ওটা সুপ্রিম কোর্টের জাজমেন্টে ওটা ডিসাইড হয়েছিল, এখন ওটা বদলে দেওয়া হয়েছে, এখন আইন পাস করে বদলে দিয়েছে। দীপিকা বলো। আগে ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রাইম মিনিস্টার আর হচ্ছে লিডার অফ অপোজিশন, কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন আর হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার থাকে। আগে প্রধানমন্ত্রীর পছন্দের একজন ক্যাবিনেট মিনিস্টার, এটা বলবে। শুধু ক্যাবিনেট মিনিস্টার বললে হবে না, ওটা প্রধানমন্ত্রীর পছন্দের। প্রধানমন্ত্রী নিজের পছন্দ মতো কাউকে সেখানে বসাতে পারবে, এটা মাথায় রেখো। এরপরে তোমাদের এখান থেকে জিজ্ঞেস করতে পারে যেগুলো খুব বেসিক জিনিস, সেটা হচ্ছে
নির্বাচন কমিশনারদের নিয়োগ কে করে বলতে পারবে? আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে। এবার শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। ওই মাইক্রোফোনটার চার্জ শেষ। নির্বাচন কমিশনারদের নিয়োগ কে করেন বলো শাহনাজ? রাষ্ট্রপতি স্যার। রাষ্ট্রপতি করেন, খুব ভালো। নির্বাচন কমিশনারদের কাজের মেয়াদ কত বছরের বলতে পারবে? পাইলি বলো, পাইলি বলুক। নির্বাচন কমিশনারদের কাজের মেয়াদ কতদিন? 6 বছর আর 65 বছর বয়স, যেটা আগে হবে সেটা। তো এটা মাথায় রেখো। এরপরে তোমাদের জিজ্ঞেস করতে পারে নির্বাচন কমিশনার থেকে, নির্বাচন কমিশনার থেকে কন্টেম্পোরারি কিছু নেই। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন বলতে পারবে? ভারতের প্রথম নির্বাচন কমিশনার শাহনাজ বলো। সুকুমার সেন। এখন বর্তমান নির্বাচন কমিশনারের নাম বলতে পারবে? জ্ঞানেশ কুমার স্যার। 3 জন নির্বাচন কমিশনারের নাম বলতে পারবে? বর্তমান হলে সবার 3 জনেরই নাম জানতে চাইবে, যে বর্তমান 3 জন নির্বাচন কমিশনারের নাম বলতে পারবে? হয়তো তুমি বললে জ্ঞানেশ কুমার, আচ্ছা আর বাকি 2 জনের নাম বলো। তখন হয়তো তোমাকে জিজ্ঞেস করে বসলো, তখন তুমি কি করবে? কারণ ওরা বর্তমান মানে জানতেই হবে বাকি 2 জনেরও, কারণ সংখ্যাটা এমন কোনো বড় সংখ্যা নয়। এবং এদের গুরুত্বটা এই কারণে যে মেজরিটি অপিনিয়নে যেহেতু ডিসিশন নেওয়া হয়, সেই কারণে ওদের নামটাও জানাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং যেহেতু বড় বড় সব ডিসিশনগুলো এই মুহূর্তে নিচ্ছে ইলেকট্রাল রিভিশনের মতো, তো সেই কারণে কিন্তু এই 3 জনের নাম জানাটা খুব গুরুত্বপূর্ণ। সো বলো কার জানা আছে? বাকি 2 জনের নাম কার জানা আছে? দীপিকা বলো, নাম জানা আছে বাকি 2 জনের? হ্যাঁ জানা আছে। বাকি 2 জনের নাম কি? জ্ঞানেশ কুমার। হ্যাঁ স্যার, একজন হচ্ছে ডক্টর সুখবীর সিং সান্ধু আর একজন হচ্ছে ডক্টর বিবেক যোশী। বেশ। এবার প্রশ্ন হচ্ছে, যার সাথে কিছুদিন আগে আমি মিটিং করে আসলাম, তিনি যে পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনারের নাম কি? কিছুদিন আগে ওনার সাথে মিটিং করে আসলাম আমি একটা প্রজেক্টের কাজে, যেটা নিয়ে আমি কালকে সবাইকে ফোন টোন করেছিলাম, যারা ফোন পেয়েছিল আমার। বলো, পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার বা অফিসার বলা হয় ওনাকে, সিইও, তার নাম কি পশ্চিমবঙ্গের? রাজীব সিনহা। সুনীল কুমার। না, আর কে জানো? আর কে দেখি। রাজীব সিনহা কোথা থেকে আসলো? রাজীব সিনহা কেন্দ্রে আগে ছিল, ঠিক আছে? রাজীব সিনহা কেন্দ্রে বোধহয় আগে ছিল, রাজীব সিনহা নয়। রাজীব কুমার। রাজীব কুমার। রাজীব কুমার প্রেজেন্ট সিইও অফ ওয়েস্ট বেঙ্গল। কিছুদিন আগে মিটিং করে আসলাম। প্রেজেন্ট সিইও অফ ওয়েস্ট বেঙ্গল কে? বাবা, অন্য কিছুই তো আসছে। কে বলো, কার নাম কার জানা আছে? প্রেজেন্ট সিইও অফ ওয়েস্ট বেঙ্গল, প্রেজেন্ট সিইও মনোজ কুমার আগরওয়াল। শুনেছো নাম? মনোজ কুমার আগরওয়াল। হ্যাঁ স্যার শুনেছি, মনে আসছে টিভিতে ওনাকে এখন। তো সেই মনোজ কুমার আগরওয়ালের সাথে কিছুদিন আগে আমি মিটিং করে আসলাম, ওনার সামনাসামনি বসে, ঠিক আছে? আর 7-8 জন আমাদের যাদবপুরে একটা টিম ছিল সেখানে। যাই হোক, বড় প্রজেক্টের কাজ করছি আমরা। অনেকে তোমাদেরকে ওই কারণে ফোন করেছিলাম রিসার্চের কাজে। যাই হোক, মাথায় রেখো, কারণ যেহেতু এখন এটা আলোচনায় আছে খুবই, এবং পশ্চিমবঙ্গের ইলেকশনস কমিশনার মানেই হচ্ছে কিন্তু সে একটা বিশাল বড় এখন একটা দায়িত্ব।
মানে ভারতের একটা সব থেকে বড় দায়িত্ববান ব্যক্তিদের মধ্যে উনি। ভারতের যতগুলো সিইও আছে তার মধ্যে সব থেকে বেশি দায়িত্ববান ব্যক্তি হচ্ছেন উনি। কারণ যত কন্ট্রোভার্সি এখন এই মুহূর্তে এটা কিন্তু গোটা ভারতবর্ষের মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই বেশি হবে, কারণ পশ্চিমবঙ্গের জন্যই স্পেশালি এসআইআরটা করা হচ্ছে, স্পেশালি যদি বলো। তো এটা কাজেই তোমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো জিজ্ঞেস করতে পারে, এগুলো হয়তো তোমাদের মজার ছলেই জিজ্ঞেস করলো, কিন্তু জিজ্ঞেস করলো এবং উত্তর না দিতে পারলে তো সেই তো ওরা নাম্বার তো কমই দেবে। তো এগুলো মাথায় রেখো। আপাতত আর এখান থেকে কিছু নেই, তোমরা পারলে এবার মুখস্থ করে ফেলো। যারা প্রেজেন্টেশন দেবে ইলেকশন কমিশন থেকে তারা 314-তে কি, 324-এ কি আছে, 25-এ কি আছে, 26, 27, 28, 29 কি আছে মুখস্থ করে ফেলো। মুখস্থ করে ফেলো। কোনো প্রশ্ন হতে পারে এসআইআর থেকে? এসআইআর ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে। আচ্ছা এসআইআর চলছে এখন, তার ফুল ফর্ম বলো তো, কি ফুল ফর্মটা কি বল। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। উচ্চারণটা ধরবে ওখানে, স্পেশাল বলে কিছু হয় না। স্পেশাল আমাদের মুসলিমদের একটা প্রোনাউন্সিয়েশনে প্রবলেম আছে, এটা সকলেরই আছে। তো এটা হচ্ছে স্পেশাল, ঠিক আছে? একটু ধীরে উচ্চারণ করবি তাহলেই হবে। মানে রোজ আমি অনেকবার ভুল বলি, এটা সকলেরই হয়। জানি না কি মুসলিমদেরই কেন হয়, অনেক গ্রামের মানুষেরও হয়, শুধু মুসলিম বলাটা ভুল হবে, উচ্চারণগত একটা সমস্যা আছে। তো এটা মাথায় রেখো, এগুলো হয়তো জিজ্ঞেস করতে পারে। আর স্যার স্যার একটা কোশ্চেন জিজ্ঞেস করবো। বলছি স্যার, এই যে নোটা নিয়েটা যেটা আমরা বললাম, তো রাষ্ট্রপতি নির্বাচনে কি নোটার ব্যবহার হয়? রাষ্ট্রপতি নির্বাচনটাতে বোধহয় হয় না, শুধু লোকসভা বিধানসভা এগুলোতে হয়। রাষ্ট্রপতি নির্বাচনে ওখানে তো প্রথম পছন্দ জানাতেই হবে, নাহলে তো ভোট বাতিল হয়ে যাবে। আচ্ছা ওখানে নোটার ঠিক আছে, নেই, আমি শুনিনি কোনোদিন। এটা হচ্ছে লোকসভা বিধানসভা এই সমস্ত জায়গাগুলোতেই হয়, পঞ্চায়েত পৌরসভা এই সমস্ত ইলেকশনে। তাহলে এগুলো মাথায় রেখো। এবার এখানে বলো আমাকে যে এই যে এতগুলো প্রশ্ন আমি জিজ্ঞেস করলাম, তার মধ্যে নিয়ারলি কতগুলো তোমাদের জানা ছিল আর কতগুলো তোমাদের জানা ছিল না, এক এক করে। রাজীব বলো, তোমার কতগুলো জানা ছিল আর কতগুলো জানা ছিল না? আমার ওই আপনি যে নোটা বললেন ভিভিপ্যাট, এইখানে কয়েকটা জিনিস জানা ছিল না, বাকি সবই জানা ছিল। বেশ, খুব ভালো। নোটার সাল ফাল কবে চালু হয়ে গেল, উত্তরগুলোকে গুছিয়ে নাও তাহলে সুন্দর করে। ইব্রাহিম, কতগুলো জানা ছিল, কতগুলো জানা ছিল না? আমার প্রায় 40% জানা ছিল না। 40%, অনেক বড় সংখ্যা। এটা কিন্তু করলে হবে না, একটু একটু ভালোভাবে তার মানে রেডি হতে হবে। দীপিকা কতগুলো? দীপিকা তোমরা সবই জানা, নেট সেটের কত জেআরএফ পাওয়া ক্যান্ডিডেট। বলো কতগুলো? না স্যার, আমার অনেকগুলো জানা ছিল না, আর মানে জানা থাকলেও কোনগুলো জানা ছিল না? এগুলো সবই তো নেট সেটের কোয়েশ্চেন। আমার খালি একটু গন্ডগোল হচ্ছিল, যেমন ইভিএমটা, ভিভিপ্যাটটা, এগুলো আর কয়েকটা আছে, একটু অ্যানসার বোঝাতে একটু প্রবলেম হচ্ছে। ওকে। আর পাইলি কতগুলো? স্যার কিছু কিছু যেমন এই যে ইলেকট্রাল বন্ড, এগুলো জাজমেন্ট গুলো, এগুলো জানতাম না, এগুলো দেখেছি। আর এই নোটাগুলো না জানি, সালগুলো একটু গন্ডগোল ছিল। কতগুলো ইউনিক কোয়েশ্চেন্স এরকম নতুন যেগুলো পেয়েছো, তাও সংখ্যাটা টোটাল? 5-6টার তো হবেই। 6টা তো গুরুত্বপূর্ণ হলো, কারণ কন্টেম্পোরারি, তার মানে তাই না? যে নোটা ফোটা ইলেকট্রাল বন্ডগুলো এগুলো কন্টেম্পোরারি, জাজমেন্টগুলো কন্টেম্পোরারি। মাথায় রেখো, কারণ কন্টেম্পোরারি কোয়েশ্চেন্স করবেই, নাহলে এত কোয়েশ্চেন বের করবে কোথা থেকে ওনারা? করবেই। আর পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট মানে তো রোজ নিউজ পেপার তো পড়তেই হবে, কাজে কোয়েশ্চেন্স তো হয়তো যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছ তুমি সেই দিনই যে নিউজ পেপারে যেগুলো বেরিয়েছে ওগুলোই হয়তো জিজ্ঞেস করে বসলো, হতেই পারে। কারণ পলিটিক্যাল সায়েন্স মানে নিউজ পেপার তো রোজ পড়তেই হবে, কিচ্ছু করার নেই। তো মাথায় রেখো। বাকিদের ময়ূরী কতগুলো? স্যার আমার এই কমিটিগুলো আর কিছু জিজ্ঞেস করলেন, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, এই জিনিসগুলো আমার একটু অজানা। এগুলো মাথায় রাখো, এগুলো কিন্তু খুব কমন জিনিস, খুবই কমন প্রশ্ন। হ্যাঁ, রাজীবার কতগুলো? স্যার অনেকগুলো জানলাম, যেগুলো আবার সালগুলো স্যার জানতাম কিন্তু পড়া ছিল না, তো তাই গন্ডগোল একটু লেগে গেছিল। তাহলে এগুলো মাথায় ঢুকিয়ে নাও, একদম সাজিয়ে নাও সুন্দর করে, ছাড়বে না। শাহনাজের কি খবর? শাহনাজ কতগুলো? স্যার আমারও কয়েকটা জানা ছিল না, যেমন আমার ইয়ার গুলো যেমন কনফিউজ হচ্ছিল, মানে বলতে যাচ্ছি যেটা হবে কিন্তু আবার অ্যান্সার হচ্ছে আলাদা হচ্ছে, মানে এটা একটা জানা জিনিস ধরেন ভুল হচ্ছে আমার। আর 5 থেকে 6টা তো হবেই। হ্যাঁ আচ্ছা, আর কমল কতগুলো? কমল তো ছিল না বোধহয় প্রত্যেক পুরো ক্লাসটা জুড়ে।
ছিলিস? না পুরো ক্লাসে ছিলাম। আচ্ছা আচ্ছা, কতগুলো নতুন পেলি? কিছু নতুন পেলি? বেশিরভাগই আমার জানা ছিল না, সালগুলো মামলাগুলো এগুলো জানতে এভাবে হবে, মুখস্থ ছিল না। জানতে হবে এগুলো। মানে নেট সেটে এগুলো একাধিকবার জিজ্ঞেস করেছে, এবং যারা ইন্টারভিউ বোর্ডে যাবেন তারা প্রত্যেকে কিন্তু নেট সেট পাস করে ওখানে গিয়ে বসবেন। তারা পরীক্ষা দিতে হয়েছে তাদের প্রফেসর হওয়ার জন্য। সো কাজেই এই সমস্ত প্রশ্নগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করেছে। ওনারাও পড়াশোনা করেছেন, মনেও আসবে ওনাদের, ওনারা পড়াচ্ছেনও কলেজে। কলেজে একটু বেশিই হয়, সিলেবাস বড় হয়। ইভেন ইউনিভার্সিটি টিচার থাকলে তার কোনো প্রশ্নই নেই, এগুলো তো আসবেই মাথায়। কাজে এগুলো কিন্তু ভীষণ ভালো রকমভাবে রেডি হয়ে যেতে হবে। হ্যাঁ, একদম মিস করা যাবে না কোনো কিছু। দেবাশিসের কি খবর? কতগুলো? স্যার আমি তো অনেকগুলো অজানা ছিল, আমার কিছু কিছু জানা ছিল তো মিশন, মানে এখানেও কিছু কিছু প্রবলেম ছিল যে তথ্য জানার অভাব ছিল। বেশ। আর আশিসের? স্যার ওই কন্টেম্পোরারি যেগুলো ছিল স্যার ওইগুলো একটু আমার জানা ছিল না। বেশ। আর ইয়ের? বাকিটা জানা ছিল স্যার। আচ্ছা। আর বনানীর কতগুলো? বনানী তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। হ্যালো স্যার, আমারও তো মাঝে মধ্যে কেটে যায়, আবার প্রবলেম হয়। তো বললাম আমার কিছু কিছু জানা ছিল আর কিছু কিছু জানা ছিল না, মানে রেডি হবে এগুলো, যেগুলো জানা ছিল না। হ্যাঁ, এগুলোতে রেডি হও, ঠিক আছে? বাকি তাহলে আমাদের নেক্সট ক্লাসটা কোন টপিকের উপর নেব? এই ইলেকশন ইয়ের থেকেই হোক নাকি ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, কি বলো? নাকি অন্য কোনো টপিকে চলে যাব? থিওরিগুলো স্যার ইন্ডিয়ান কনস্টিটিউশন হলেই স্যার বেশি ভালো হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন বেশি ভালো, কেউ আবার বলছে থিওরিতে গেলে ভালো। ইন্ডিয়ান কনস্টিটিউশন শুরু করে পড়ে আমার যেটা মনে হচ্ছে স্যার ইন্টারভিউতে মনে হয় ইন্ডিয়ান শোনো, তোমাদের আটকানোর চেষ্টা করবে, আমি শোনো, ইন্ডিয়ান কনস্টিটিউশন থাক, তোমরা জানো ওগুলো কম বেশি সবাই। তোমাদের আটকানোর চেষ্টা করবে হচ্ছে আইআর থিওরি থেকে, ওগুলো তোমরা আটকে যাবে, পারবে না। আমি আইআর থিওরি পার্টে চলে আসি। কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স আর হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স আছে, তার মধ্যে টপিক 1-এ আছে থিওরি। তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশনস কি কনসেপ্ট অ্যান্ড পলিটিক্স ডক্ট্রিনস, এগুলোতে চলে আসি। কি বলো? ইউনিট 1টা আলোচনা হোক আগামীকাল। আইআর থিওরিজ যেগুলো আছে তোমাদের বইয়ে, রিয়েলিজম, আইডিয়ালিজম, লিবারালিজম, মার্কসিজম, এগুলো আছে। ইম্পর্টেন্ট আসবে স্যার একটু। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বেশিরভাগ স্টুডেন্ট এই ইউনিটটা থেকে আটকাবে। এই ক্লাস 12 সেমিস্টার 4, এই সেমিস্টার 4-এর এই টপিকটাতে থেকে আটকাবে। ক্লাস 12 সেমিস্টার 4 ইউনিট 1 থিওরি, কোর্স কোড হচ্ছে থিওরি, ইউনিট 1 কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স, যেটা এখান থেকে আটকাবে। বুঝতে পেরেছো? অনেক প্রশ্ন হতো, এখান থেকেই আটকাবে। প্রশ্ন হয়েছে এখান থেকে, পড়ানো তো হয়নি। আমার জিজ্ঞেস করেছি এখান থেকে, কিছু জিজ্ঞেস করিনি তো, এমনিতেও তোমাদের বলে দিয়েছিলাম কি রেডি হতে। তাহলে আগামীকাল রেডি হয়ে আসো আইআর রিলেশন থিওরি থেকে, রিলেশন থেকে। আমি একদম সলিড যেগুলো তোমাদের জিজ্ঞেস করবে, চোখ বন্ধ করে এগুলো বলে দেবো, নোট করে নেবে ভালোভাবে, ঠিক আছে? বারবার ওগুলো চোখ বন্ধ করে যাবে, চোখ বন্ধ করে দেখে যাবে, ওগুলো কমন পাবে। আর এখান থেকেই বেশিরভাগ স্টুডেন্ট এলিমিনেট হবে, এই থিওরি থেকে, আইআর থেকে, আর হচ্ছে এই আইআর এর সাথে যেগুলো অর্গানাইজেশনস আছে সেগুলো থেকে, গ্লোবালাইজেশনস থেকে, এগুলো থেকে এলিমিনেশনটা হবে মেইনলি। এগুলো থেকে এলিমিনেশনটা হবে। এখানে উত্তর দিতে পারবে না, আটকে যাবে, কারণ এত তো আইআর শুনলেই এমনিতেই একটু ভয় কাজ করে, তো আটকে যাবে। সো এটা রেডি হয়ে আসো, সময় পাবে, দরকারের সময় নিয়ে আলোচনা করা যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, এইটা হয়ে যাওয়ার পরে না একটু চ্যাপ্টার আমাদের যে সেমিস্টার 2 আছে, সেমিস্টার 2 এর 1 আর 4 ইউনিটটা একটু দেখবেন স্যার। ওটা একটু থিওরি আছে, ওটা কি হবে বুঝতে পারছি না। 1 আর 4 সেমিস্টার 2, সেমিস্টার 1 আর 4 ওখান থেকে একটু যদি কোশ্চেন নিয়ে আলোচনা করেন। 1 আর 4 আমরা সবই করব। বেশ, ঠিক আছে, আমরা চলে আসবো ওখানে তাহলে। এখন স্যার যেটা হবে যেগুলো ইম্পর্টেন্ট গুলো স্যার, এগুলো কমন কোশ্চেন আসে সেখান থেকে, এই তো এলিমিনেশন যেখান থেকে আমরা ধরছি আগে, আইআর থেকে ধরছি, ওই কারণে ওখান থেকে। কারণ স্যার ওখানে যে মৌলিক অধিকার আছে বা সরকারের রূপ আছে, ওগুলো তো মোটামুটি আমরা করতে পারবো, কিন্তু এগুলো একটু অন্যরকম কনসেপচুয়াল আছে, তো একটু যদি ওটা দেখেন। না, ওই কনস্টিটিউশন ওই কারণে পরে আসবো, এগুলো আগে হবে। ঠিকই বলেছো, করে দেবো পরপর 3 দিন। তাহলে আমাদের এই 3টা হবে, যে দুটো তুমি বললে সেটা, আর আমি আগামীকাল আইআরটার উপর ফোকাস করছি। আইআরটা দেখে নাও কাল, ঠিক আছে? আইআর থিওরি। স্যার একটা প্রশ্ন ছিল আমার, বলো।
যখন স্যার আমি ইন্টারভিউ থেকে মানে আমার ইন্টারভিউ ঢুকলাম আর আমার ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেল, আমি যখন স্যার বেরাবো তখন স্যার কি বলে বেরাবো স্যার আমি ইন্টারভিউ? থ্যাংক ইউ সো মাচ স্যার, ব্যাস আর কি, আর কিছু বলার দরকার নেই। এইটুকু স্যার? হ্যাঁ, আর কিছু বলার দরকার নেই, আর কিছু বলার দরকার। থ্যাংক ইউ সো মাচ স্যার, সবাইকে বলে বলে সবার দিকে মুখটা ঘুরিয়ে, আর বারবার 10 জন বসে থাকলে 10 বার থ্যাংক ইউ বলো না, একটাই থ্যাংক ইউ বলো। সবাইকে সবার দিকে মুখটা ঘুরিয়ে থ্যাংক ইউ বলে বেরিয়ে আসবে, ঠিক আছে? একবার থ্যাংক ইউ। ঢোকার সময় স্যার আসবো, ইংরেজিতে শুরু করো না, নাহলে ইংরেজিতে তোমাকে ধরে নেবে। তুমি কি ইংলিশ মিডিয়াম জিজ্ঞেস করে বসবে, বা কোয়েশ্চেন ভুল করে ইংরেজিতে শুরু করে দিলে তখন তুমি না পারলে তো সেটা নেগেটিভ নিয়ে নেবে। বাংলাতেই বলে বলবে যে স্যার যেটা বলছিলাম, যদি কোনো ম্যাম থাকেন আবার, যাকে তোমার চোখে পড়বে তাকেই বলবে স্যার আমি কি আসতে পারি, বা ম্যাডাম আমি কি আসতে পারি। চোখে যাকে পড়বে তাকে দেখে, তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করে। আমি স্যার এরকম যদি ম্যাম স্যার থাকে দুইজন, তাহলে আমি স্যার বলতে পারি এইভাবে যে থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তখন তো থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার বলো, যদি দেখছো যে বোর্ডে ওই রকম কেউ আছে, স্যার ম্যাম দুজনই আছেন, ঠিক আছে, দুটো জেন্ডার থেকেই মানুষ আছে, তাহলে তো অবশ্যই সেটা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, কিন্তু দুইবার, তারপর থেকে বেশি নয়। দুজন মহিলা আছেন তাই থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, দুজন স্যার আছেন তাই থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, ওইসব করো না, ওটা বিরক্ত হবেন। কারণ ওরা তো তোমার মতো আরও 50 জনের ইন্টারভিউ নেবেন, সবাই যদি ওই থ্যাংক ইউ বলতে গিয়ে 4 বার করে থ্যাংক ইউ বলে, তো ওরা শুনে ওটা ওদের, মানে আমি মনে করি এটা খুব ভালো, মানে ওদের লাগবে, ওরা বিরক্তিই হবে তাতে ওদের। তো এগুলো এড়িয়ে চলো। দুজন মানে স্যার ম্যাডাম তোমার বললেই ঠিক আছে, এরপরে আর বলার দরকার নেই। আর ঢোকার সময় বাংলাতেই যদি ইন্টারভিউ দেবে তো বাংলাতেই জিজ্ঞেস করে ঢুকো, মে আই কাম ইন এইসব বলতে যেও না, তাহলে আবার ওনারা ধরেই নেবেন যে তুমি ইংরেজিতে বলবে। তো জিজ্ঞেস করে ঢুকবে যে আমি কি আসতে পারি, যাকে চোখে পড়বে তার সামনে চোখ রেখে, তাকে চোখে চোখ রেখেই জিজ্ঞেস করবে স্যার আমি কি আসতে পারি, বা ম্যাডাম আমি কি আসতে পারি, ব্যাস, আর কিছু না। তারপর গিয়ে দাঁড়িয়ে যাবে, যখন তোমাকে বসতে বলবে তখন বসবে, ঠিক আছে? নমস্কার স্যার আমি কি আসতে পারি, নমস্কার স্যার, এইভাবে বলে ঢুকে যাবো স্যার? বলতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। না, আসতে পারি বলে তারপরে গিয়ে সবাইকে নমস্কার করো, নমস্কার স্যার, নমস্কার ম্যাম বলে তারপর তুমি সেটা ওখানে বসার পর গিয়ে হয়তো বললে তুমি, বা ঢোকার পর, কিন্তু ঢোকার সময় তুমি আসতে পারি বলেই জিজ্ঞেস করেই ঢোকো, ঠিক আছে? কারণ নমস্কারটা তুমি সবাইকে জানাবে, শুধু একজনকে জানাবে কি করে, ঠিক আছে? ঠিক, তাহলে আজ এতটুকুই থাক। কাল থিওরির জন্য রেডি হয়ে আসো, আগামীকাল থিওরি থেকে দেখি যে সমস্ত বিষয়গুলো তোমাদের রেডি হওয়া জানা দরকার সেগুলো বলে দেবো, যেগুলো বারবার জিজ্ঞেস করে নেট, সেট, এসএসসিতে এবং ইন্টারভিউ বোর্ডেও, যেগুলো জেনারেলি যেভাবে জিজ্ঞেস করবে সেগুলোও বলে দেবো। বাকি তারপর যেগুলো বললো পলিটিক্যাল, হ্যাঁ হ্যাঁ কবে হবে?